চোখের কোন পার্টটাকে আমরা কর্নিয়া বলি সেটা আশা করি আমরা সবাই জানি যে কর্নিয়া কোন পার্টটা অ্যাকচুয়ালি আমাদের চোখের একেবারে সামনের দিকে এই জায়গাতে কর্নিয়া থাকে এবং আমরা বলি যে বাহিরের যে ফাইব্রাস লেয়ারটা থাকে তার মধ্যে আউটার কোটটা থাকে তার মধ্যে 6/1 ভাগ থাকে কর্নিয়া আর বাকি ভাগটুকু থাকে স্ক্লেরা। তো এই যে কর্নিয়া পার্টটা এই কর্নিয়া পার্টটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এবং এই আমরা জানি যে কর্নিয়াটা অ্যাভাস্কুলার থাকে। অ্যাভাস্কুলার মানে কোনো ভাস্কুলারিটি এখানে থাকে না, কোনো ব্লাড ভেসেল সাপ্লাই থাকে না। কেন এটা ইম্পর্টেন্ট? কারণ দেখো কর্নিয়াটা আমরা জানি ট্রান্সপারেন্ট থাকে, ট্রান্সপারেন্ট স্বচ্ছ এবং খুব সহজেই কর্নিয়ার মধ্যে দিয়ে আমরা যখন তাকাই, মানে আমরা যখন বাইরে চোখটা দেখি আমরা কালো অংশটা দেখতে পারি, আইরিশটা দেখতে পারি, মানে কর্নিয়ার পেছনে আছে আইরিশ, তারপরে পিউপিল, ওই জিনিসগুলো আমরা বুঝতে পারি। বাট কর্নিয়াটা যেহেতু ট্রান্সপারেন্ট তাই এটার মধ্যে এটা কিন্তু বোঝা যায় একেবারে স্বচ্ছ। তো যদি এখানে ভাস্কুলারিটি থাকতো, ভেসেল থাকতো, তাহলে ধরো কোনো কারণে ভেসেল ইনফ্লামেশন বা কিছু একটা হইলে ওই জায়গায় ইনফিল্ট্রেশন হয়ে এই জায়গাটা অনেক বেশি হ্যাজি হয়ে যেত, ঘোলা হয়ে যেত, ফলে আমাদের দেখতে অনেক সমস্যা হইতো। তার মানে কি এরা হচ্ছে ট্রান্সপারেন্ট, এই কথাটা আমরা একটু মাথায় রাখলাম। এরপরে আসো যে এদের কোনো লিমফেটিক ড্রেনেজও অ্যাকচুয়ালি থাকে না এবং কোনো ভ্যাসকুলার সাপ্লাইও থাকে না, অ্যাভাস্কুলার। ঠিক একইভাবে আমরা লেন্সে যখন যাব, লেন্স ক্রিস্টালাইন লেন্স নিয়ে যখন পড়বো, যে আমরা জানি কর্নিয়া, এরপরে এখান দিয়ে তো এখান দিয়ে হচ্ছে আইরিশ থাকে, তারপরে এর পেছনে হচ্ছে লেন্স থাকে, রাইট? তো লেন্সটাও কিন্তু অ্যাভাস্কুলার থাকে নর্মালি। হাওয়েভার এখন আসো যে কর্নিয়া নিয়ে যখন আমরা আলোচনা করব, এদের ট্রান্সপারেন্ট থাকে এবং এরা কিন্তু আমরা বলি যে এদের একটা রিফ্র্যাক্টিভ পাওয়ার আছে এবং এই রিফ্র্যাক্টিভ পাওয়ারটা হচ্ছে +43D থেকে +48D ডায়াপ্টার, যেটা ডায়াপ্টার, হ্যাঁ, এদের রিফ্র্যাকশনের পাওয়ার আছে, ক্ষমতা আছে। আমাদের কর্নিয়াটা কিন্তু এরকম কনভেক্স থাকে, রাইট? বাহিরের দিকে এরকম ভাবে থাকে এবং এটা আমাদের চোখের সব থেকে ফ্রন্ট মোস্ট পার্ট, সামনের পার্ট। আর এটা কনভেক্স কেন? কারণ এখানে লাইটটা রিফ্র্যাক্ট করে কিন্তু এরা ইনওয়ার্ড যায় এবং আমরা একটা কথা মাথায় রাখবো যে কর্নে কিন্তু মোস্ট অফ দ্য আইস ফোকাসিং পাওয়ার, অর্থাৎ ফোকাসিং পাওয়ারে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, ইভেন লেন্সের থেকেও বেশি। ঠিক আছে, তার মানে কর্নে ট্রান্সপারেন্ট কনভেক্স একটা সারফেস যেটা চোখের মধ্যে আলো রিফ্র্যাক্ট করতে এরা হেল্প করে, রিফ্র্যাকশন এদের একটা রোল আছে। তাহলে এই কয়েকটা বেসিক কথা আমরা একটু জানলাম। এটা নার্ভ সাপ্লাই কি এটাও আমাদের একটু জানতে হবে। আচ্ছা, তার আগে আমরা আরেকটা কথা একটু বলে যাই এখানে, যে রিফ্র্যাক্টিভ মিডিয়া অফ আই, এটা বলতে কি কি স্ট্রাকচার এখানে কন্ট্রিবিউট করে। তাহলে একটা হচ্ছে কর্নিয়া এবং কর্নিয়া গেল, তারপরে এখান দিয়ে আইরিস থাকবে, আমরা বলছি আইরিস, এবং আইরিস এবং কর্নিয়া এর মাঝের যে অ্যান্টিরিয়র চেম্বারের জায়গাটা, এই অ্যান্টিরিয়র চেম্বারের যে জায়গাটা, এই জায়গাটাতে অ্যাকোয়াস হিউমার থাকে, অ্যাকোয়াস হিউমার ফ্লুইড থাকে। তো এই অ্যাকোয়াস হিউমার যে ফ্লুইড, এটাও কিন্তু রিফ্র্যাক্টিভ মিডিয়ার পার্ট। তার মানে কর্নিয়া, অ্যাকোয়াস হিউমার, তারপরে এখান দিয়ে পিছনে লেন্স থাকে, তারপরে ভিট্রিয়াস হিউমার থাকে, আমরা জানি ভিট্রিয়াস হিউমার থাকে। তাহলে ভিট্রিয়াস হিউমার এই জিনিসগুলো কিন্তু আমাদের রিফ্র্যাক্টিভ মিডিয়াতে রোল প্লে করে। ঠিক আছে, ওকে। এখন আসলে যে কর্নিয়ার নার্ভ সাপ্লাই কি, এটার নার্ভ সাপ্লাই ট্রাইজেমিনাল নার্ভ, অর্থাৎ ফিফথ যে ক্রেনিয়াল নার্ভটা, সেটার অপথ্যালমিক যে ব্রাঞ্চটা আছে, ওই অপথ্যালমিক যে ডিভিশনটা, ট্রাইজেমিনাল নার্ভের অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার 3টা ডিভিশন থাকে। তার মধ্যে অপথ্যালমিক ডিভিশনটার কয়েকটা ব্রাঞ্চ আছে, যেমন ধরো ফ্রন্টাল নার্ভ, তারপরে নেজোসিলিয়ারি নার্ভ। ঠিক আছে, এরকম কয়েকটা ব্রাঞ্চ আছে। তো তার মধ্যে নেজোসিলিয়ারি যে নার্ভটা, এটা হচ্ছে মেইনলি কর্নিয়াকে সাপ্লাই দেয়। এবং কর্নিয়াল ব্লিঙ্ক রিফ্লেক্স নামে একটা টার্ম আছে, যেটা কর্নিয়াল সেন্সেশনটা আমরা টেস্ট করতে ইউজ করি। মানে আমরা কি করি, কটন উইস্প, অর্থাৎ আমাদের একটু তুলা নিয়ে, এটা তোমরা মেডিসিনও করে আসছো, যে তুলা নিয়ে আমরা হচ্ছে গিয়ে চোখের মধ্যে স্কেলেরোকর্নিয়াল যে জাংশন, বা আমরা বলি কর্নিয়ার উপরে আমরা একটু ধরবো, ধরার পরে পার্সনটার সাথে সাথে চোখ বন্ধ করে ফেলবে, এটাকে বলি ব্লিঙ্কিং করবে। ঠিক আছে, তো ট্রাইজেমিনাল নার্ভটা যখন স্টিমুলেটেড হইলো, এই কটন উইস্প দিয়ে যখন আমি টাচ করলাম চোখের মধ্যে, তখন ট্রাইজেমিনাল নিউক্লিয়াসটি স্টিমুলেটেড হয়ে ফেসিয়াল নিউক্লিয়াস স্টিমুলেট করে আলটিমেটলি আমাদের ব্লিঙ্কিংয়ে হেল্প করতেছে। ঠিক আছে, এবং ব্লিঙ্কিং কেন হচ্ছে? কারণ অরবিকুলারি সকুলি মাসেলটাকে স্টিমুলেট করতেছে এবং সেই মাসেলটার কারণে, অরবিকুলারি সকুলি বলতে এটা ফেসিয়াল নার্ভ সাপ্লাই দেয়, ফেসিয়াল নার্ভটা পরবর্তী অরবিকুলারি সকুলিকে স্টিমুলেট করে ব্লিঙ্কিংয়ে হেল্প করতেছে, রেসপন্স করতেছে। যদি কখনো আমরা দেখি যে ব্লিঙ্কিং হচ্ছে না, আমরা এরকম কটন হুইস্প দিয়ে বা কটন দিয়ে, তুলা দিয়ে আমি চোখের মধ্যে দিচ্ছি, বাট তার চোখ বন্ধ হচ্ছে না, তো তখন আমি সেটাকে বলি কর্নিয়াল অ্যানেস্থেসিয়া। কর্নিয়াল অ্যানেস্থেসিয়া বেশ কিছু কন্ডিশনে পাওয়া যায়, মনে রাখবা কর্নিয়া রিলেটেড যে কোনো কিছু, ধরো কর্নিয়ার ইনফ্লামেশন, এটাকে আমরা বলি ক্যারাটাইটিস। ক্যারাটাইটিস, ঠিক আছে, ক্যারাটাইটিস। এখন একটা কথা এখানে বলি, যে এই যে ক্যারাটাইটিস, এই ক্যারাটাইটিসটা এর ফলে কিন্তু আলসার হওয়ার একটা চান্স থাকে, তো সেটাই কর্নিয়াল আলসার আমরা দেখবো।
তো কর্নিয়াল অ্যানেস্থেসিয়া কী কী কারণ হতে পারে? হারপিস যে ভাইরাস আছে, হারপিস ভাইরাসের কারণে হারপিস ক্যারাটাইটিস, ভাইরাল ক্যারাটাইটিস একটা কারণ হইতে পারে। তারপরে ডায়াবেটিস, ল্যাপ্টোসি যাদের আছে, টপিক্যাল মেডিকেশনের মধ্যে টিমোলল যে ড্রাগটা আছে। তারপরে একান্থোমিবা ক্যারাটাইটিস, একান্থোমিবা, হ্যাঁ, এটা এক ধরনের অ্যামিবা বা আমরা বলি এরা এক ধরনের প্রোটোজোয়া, ঠিক আছে, প্যারাসাইটের মধ্যে এক ধরনের প্রোটোজোয়া এরা। তাহলে এই প্রোটোজোয়ার কারণে স্পেশালি যারা সুইম করে এবং ওই সুইম যে পানিতে করতেছে ওই পানিতে হয়তো বা এই একান্থোমিবা আছে এবং সেই সুইমিংয়ের কারণে চোখের মধ্যে ঢুকে এরা কিন্তু ক্যারাটাইটিস করতে পারে। তারপরে যারা কন্ট্যাক্ট লেন্স ইউজ করে, রাইট, ধরো মায়োপিয়ার পেশেন্ট বা যারা হাউএভার কন্ট্যাক্ট লেন্স যারা ইউজ করে তাদের ক্ষেত্রে এটা হওয়ার চান্স থাকে। কন্ট্যাক্ট লেন্স যারা ইউজ করে এদের ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ক্যারাটাইটিস কিন্তু হইতে পারে, যেমন সিউডোমোনাস অ্যারোজিনোসা, এই ব্যাকটেরিয়াটা কিন্তু এই কন্ট্যাক্ট লেন্স ইউজারদের ওখানে অ্যাটাক করে কর্নিয়াল ক্যারাটাইটিস করতে পারে আর কি, আলসার করতে পারে। সার্জিক্যাল ট্রমার কারণে কর্নিয়াল অ্যানেস্থেসিয়া হতে পারে। মানে এই সকল কন্ডিশনে আমরা কর্নিয়াতে কোনো ব্লিঙ্কিং, যে কর্নিয়াতে টাচ করলে তুলো দিয়ে ব্লিঙ্কিং হওয়া, সেটা আমি পাবো না। সেই কয়েকটা কথা আমি একটু মাথায় রাখবো। আচ্ছা, আর আরেকটা কথা, যে ফেশিয়াল নার্ভ, ধরো ফেশিয়াল নার্ভটা ফাংশন করতে পারতেছে না, তখন কিন্তু এই যে চোখের পাতা বন্ধ করতে ফেশিয়াল নার্ভ স্টিমুলেটেড অরবিকুলারিস অকুলিকে অ্যাক্টিভেট করে বা কন্ট্যাক্ট করায় পরবর্তীতে ব্লিঙ্কিং করতেছে। বাট যদি ফেশিয়াল নার্ভ ব্লিঙ্কিং না করাইতে পারে, এরা যদি প্যারালাইসিস থাকে, যেমন ধরো বেলস পলসিতে, তখন কিন্তু দেখা যাবে যে আইটা ক্লোজ করতে পারবে না। আই ক্লোজ যখন না করতে পারবে তখন কি হচ্ছে, যে দেখো উপরের আইলিড নিচের আইলিড দুইটা ক্লোজ হচ্ছে না, খোলাই আছে, চোখ খোলাই আছে। তাহলে সেই কন্ডিশনটাকে আমরা বলি ল্যাগ অপথ্যালমোস। খুব ইম্পর্টেন্ট, যে ইনঅ্যাবিলিটি টু ক্লোজ আই, এটাকে বলি ল্যাগ অপথ্যালমোস। এখন কর্নিয়ার লেয়ারগুলো নিয়ে একটু কথা বলি। যে দেখো কর্নিয়াতে বেশ কয়েকটা লেয়ার থাকে, বেশ কয়েকটা কম্পোনেন্টস থাকে। আমরা 5টা লেয়ারের কথা বলি কর্নিয়াতে, 5টা লেয়ার। কর্নিয়ার লেয়ারগুলো নিয়ে আলোচনা করব। কর্নিয়াতে আমরা 5টা লেয়ারের কথা বলি, 6টা লেয়ারের কথা কোথাও কোথাও বলা হয়। ডুয়াস লেয়ার নামে একটা লেয়ার আছে যেটা অনেকে বলে। হাউএভার আমরা লেয়ারগুলোতে আসি একেবারে শুরুতে। ধরো এই যে কর্নিয়া, তাহলে কর্নিয়াটা ধরো আমি একটু মোটা করে আঁকাই, ঠিক আছে। তাহলে একেবারে বাহিরের দিকে, একেবারে চোখের বাহিরের দিকে যে লেয়ারটা, এটাকে বলি আমরা এপিথেলিয়াল লেয়ার, অর্থাৎ কর্নিয়ার এপিথেলিয়াল লেয়ার, ঠিক আছে। তাহলে একটা এপিথেলিয়াল লেয়ার আমরা দেখলাম। আর একেবারে ভিতরে যে লেয়ারটা, এটাকে বলি আমরা এন্ডোথেলিয়াল লেয়ার। তাহলে এই দুইটা বেসিক কথা একটু জানলাম, যে এন্ডোথেলিয়াল লেয়ার আর বাহির হচ্ছে এপিথেলিয়াল লেয়ার। এখন অ্যান্টিরিয়র মোস্ট বা আউটার মোস্ট লেয়ার হচ্ছে এপিথেলিয়াম লেয়ার, এবং এটাতে নন ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোমাস এপিথেলিয়াম যে সেল সেটা থাকে। এবং আমরা দেখো, আমরা জানি যে সেকেন্ড যে লেয়ারটা, ধরো এটার পরে একটু ভিতরের দিকে যে লেয়ারটা থাকবে, সেকেন্ড লেয়ার একটা, তো সেকেন্ড লেয়ারটার নাম হচ্ছে বোম্যান্স মেমব্রেন। এটা একটা বেসমেন্ট মেমব্রেনের মতো, ঠিক আছে, বেসমেন্ট মেমব্রেন। এবং যখন এপিথেলিয়াল সেলের কথা আমরা বলি, এই এপিথেলিয়াল সেলগুলোকে কিসের কথা আমি বলছি, যে কোন টাইপের এপিথেলিয়াল সেলগুলো হচ্ছে নন ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোমাস এপিথেলিয়াম, ঠিক আছে। হাউএভার এখন এরা বিভিন্ন লেয়ারে থাকে, কর্নিয়াল এপিথেলিয়ালগুলো। এদের মধ্যে আবার আমরা বলছি যে সুপারফিশিয়াল, মিডল এবং বেজাল। তো সুপারফিশিয়াল লেয়ার আবার এখানে কিছু ভিলাই থাকে, ঠিক আছে। এই ভিলাইগুলো থাকার অ্যাডভান্টেজ হচ্ছে, ধরো এই যে কর্নিয়া, তাহলে কর্নিয়ার এই সাইড দিয়ে যদি একটু আমরা জানি, ধরো একেবারে বাহিরে আমরা চোখের দিকে যখন তাকাইতেছি ওখানে কর্নিয়া থাকে। এখন কর্নিয়ার বাহিরে কি কিছু আছে? আনসার হচ্ছে আছে। এই জায়গাতে কিন্তু টিয়ার ফিল্ম নামে একটা টার্ম আছে। আমি গত ভিডিওতে বলে আসছিলাম যে টিয়ার ফিল্মের কম্পোজিশন কি। সো টিয়ার ফিল্মের যে কম্পোনেন্টসগুলো, এগুলো কিন্তু এই ভিলাইয়ের সহযোগিতাতে, এখানে যে ভিলাইগুলো থাকে বাহিরে, এই ভিলাইয়ের সহযোগিতাতে এখানে লেগে থাকে। তাহলে এই টিয়ার ফিল্মকে কন্ট্রিবিউট লাগাই রাখতে এপিথেলিয়ালগুলো কিন্তু হেল্প করে। কারণ টিয়ার ফিল্মগুলো বা টিয়ারগুলো আমাদের চোখের সাথে লেগে থাকে। এরা আমি যদি নিচে হই, এর তো পড়ে যায় না, রাইট, ফোটায় এটা লেগে আছে। সো এই লেগে আছে কীভাবে? এগুলার সহযোগিতায়, এই মাইক্রোভিলার সহযোগিতায়। মিডল লেয়ারে উইং শেপড সেল থাকে মিডল লেয়ার দিয়ে। আর একেবারে বেজাল লেয়ার যেটা, এখানে হচ্ছে কলামনার সেলস থাকে, যেটা মাইটোসিস করতে পারে। এবং এই কারণেই কিন্তু আমরা বলি যে কর্নিয়াল এপিথেলিয়াম কিন্তু রিজেনারেট করতে পারে। সো এদের ডিজেনারেটিং ক্যাপাসিটি কিন্তু আছে কর্নিয়াল এপিথেলিয়ামের, ঠিক আছে। আচ্ছা, বাট বোম্যান্স যে মেমব্রেনটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। যে বোম্যান্স যে মেমব্রেনটা, এটা কিন্তু এই যে একেবারে বাহিরে ধরো এপিথেলিয়াল লেয়ার থাকে এবং এরপর একটা বোম্যান্স মেমব্রেন আছে, এবং এই বোম্যান্স মেমব্রেনটা কিন্তু ট্রু বেসমেন্ট মেমব্রেন না। এরা অ্যাসিডিক পিরিয়ডিক অ্যাসিড সেই স্টেইন দ্বারা স্টেইনড হয় না। এবং এখানে আমরা বলি যে এখানে কোনো সিল থাকে না, এবং এই কারণে এটা রিজেনারেট করতে পারে না। ফলে ধরো এখানে কোনো ইনজুরি হইলো এই বোম্যান্স লেয়ারটাতে, তাহলে কিন্তু কর্নিয়াল অপাসিটি হইতে পারে। কারণ হচ্ছে এটা ইনজুরি হইলে সেটাতে যেহেতু রিজেনারেট করতে পারে না, এরা স্ক্যার একটা ফরমেশন করে রাখে, এবং সেই মাধ্যমে এরা হিল হয়তো বা করতে পারে, এবং এর ফলে লস অফ ভিশন কিন্তু হইতে পারে, যেহেতু কর্নিয়াল একটা অপাসিটি ক্রিয়েট করবে। ওকে ফাইন। কর্নিয়াল অপাসিটি বিভিন্ন ধরনের আছে, নেবুলার, ম্যাকুলার,
তারপর হচ্ছে লিউকোমেটাস। এই নামগুলো জাস্ট একটু মনে রাখো, নেবুলার, ম্যাকুলার, লিউকোমেটাস। এটা বলতে কি বোঝায়, ধরো এই যে হচ্ছে আমি যদি চোখের দিকে তাকাই, তাহলে এই জায়গায় বাহির দিয়ে ধরো এই যে হচ্ছে কর্নিয়া। এখন কর্নিয়ার বাহিরের লেয়ার এটা তো ট্রান্সপারেন্ট, এটার মধ্যে দিকে আমরা কালা কালা এখানে আইরিশ দেখতে পারি, এবং আইরিশের মাঝখানে একটা পিউপিল আছে, মানে সেটা আমরা দেখতে পারি। এখন এই কর্নিয়ার ভিতর দিয়ে আমরা যদি একেবারে ক্লিয়ারলি আইরিশ, পিউপিল এগুলো সব দেখতে পারতেছি, ঠিক আছে, বাট হালকা একটু হয়তো বা আমরা দেখলাম কর্নিয়ার মধ্যে হালকা একটু জায়গায় একটু অপাসিটি আছে বা একটু ঘোলা ঘোলা আছে, বাট সেটা সেটা ঘোলা থাকা সত্ত্বেও সেটার মধ্যে দিয়ে আমি সব কিছু দেখতে পারতেছি, এটা মানে নেবুলার। এরপরে ম্যাকুলার। ম্যাকুলার মানে এটার থেকে আরেকটু সিভিয়ার। এখানে আমরা যে কি বলে আইরিশ ভালো করে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে এই জায়গায় অপাসিটিটা একটু বেশি ডিপ ডিপ, বা আমরা ডিপ বলতে বেশি বোঝা যাচ্ছে, মানে হালকা অপাসিটি না বা ঘোলা হালকা না, অনেক বেশি ঘোলা একটু আগের বারের থেকে, ঠিক আছে। ওকে, আর লিউকোমেটাস মানে হচ্ছে একেবারে একেবারে ঘোলা, একেবারে ঘোলা, মানে অনেক বেশি ঘোলা, এবং এই ঘোলার কারণে ওই জায়গাটুকু, এই ধরো এই পার্টিকুলার পয়েন্টটুকু দিয়ে আমি ভিতরের আইরিশ বা আমি পিউপিলারি মার্জিন কিছুই দেখতে পারতেছি না, তাহলে এটা লিউকোমেটাস। এখন তোমার কাছে আমার প্রশ্ন, যে সব থেকে এই তিনটার মধ্যে কোনটাতে সব থেকে বেশি ডিস্টরশন অফ ভিশন হবে? আনসার হচ্ছে নেবুলার। এখন বলতে পারো ভাই নেবুলার তো একেবারে ফেইন্ট একটা অপাসিটি, খুবই মাইল্ড একটা জিনিস, কিন্তু তাহলে এটাতে কেন ডিস্টরশন অফ ভিশন হবে? কারণ হচ্ছে যে দেখো লিউকোমেটাসে তো তুমি একেবারেই দেখবা না, মানে ওই এই জায়গায় যেহেতু একেবারে একটা পার্টিকুলার জায়গায় একেবারে ডেন্স হয়ে গেছে, একেবারে অনেকটা জায়গায় হয়ে গেছে, ফলে ওই জায়গাটিতে তুমি একেবারেই দেখতেছো না। কিন্তু এই জায়গায় হালকা হালকা ফেইন যখন থাকতেছে, নেবুলার যখন থাকতেছে, তখন কিন্তু সেটা তোমাকে সব থেকে বেশি ডিস্টরশন বা ভিশনে প্রবলেম ক্রিয়েট করতেছে। একেবারে তুমি দেখতেছো না, সেটা হচ্ছে লিউকোমেটাসে যে লস অফ ভিশন টাইপের, বাট বাকিগুলোতে কিন্তু ডিস্টরশন হচ্ছে। হাউএভার এখন স্টোমা নিয়ে একটু কথা বলি। একেবারে বাহিরে এপিথেলিয়াল লেয়ার গেল, এরপরে বেসমেন্ট মেমব্রেন গেল, এরপরে কর্নিয়ার একটু ভিতর দিকে থাকে স্টোমা। স্টোমা জায়গাটা অনেক সব থেকে বেশি থিকেস্ট আমরা বলি, থিকেস্ট পার্ট বা সব থেকে মোটা একটা পার্ট, এবং 90% কর্নিয়ার থিকনেসই স্টোমা দ্বারা ফরমেশন হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, রাইট? তার মানে দেখো এই যে এটা তো আমাদের ক্যান রিজেনারেট, এটা এপিথেলিয়াল লেয়ার, একেবারে বাহিরের লেয়ার, এটা রিজেনারেট করতে পারে। এরপরে এই যে লেয়ারটা, এই যে লেয়ারটা, এটা হচ্ছে বোম্যান্স লেয়ার, এই বোম্যান্স লেয়ারটা রিজেনারেট করতে পারে না। এরপর এই যে পুরো জায়গাটা দেখতেছো, এই পুরো জায়গাটাই কিন্তু আমার স্ট্রোমা, এবং স্ট্রোমাতে দেখো থিকেস্ট একটা পার্ট, ঠিক আছে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এবং এরপরে দেখো একেবারে ভিতরে যে লেয়ারটা, এটা বলছিলাম যে এন্ডোথেলিয়াল লেয়ার, আর তার উপরে হলুদ যে লেয়ারটা দেখতে পারতেছো, হলুদ যে লেয়ারটা এখানে দেখা যাচ্ছে, হলুদ হলুদ লেয়ারটার নাম হচ্ছে ডেসমেটস মেমব্রেন, বা এটাকে, আচ্ছা আমি এখানে লিখি ডেস সি, ফার্স্টে ডেস ডিইএস, তারপরে সিই এমইটি, ডেসিমেটস মেমব্রেন, হ্যাঁ। এবং এই ডেসিমেট যে মেমব্রেনটা, এটার আগে কেউ কেউ বলে যে একটা প্রি ডেসিমেটস মেমব্রেন আছে, যেটাকে আমরা বলি দুয়াস লেয়ার। দুয়া অ্যাকচুয়ালি যে আবিষ্কার করছে তার নাম দুয়া, তো ওই দুয়ার নাম অনুযায়ী দুয়াস মেমব্রেন বলা হয়, এবং এই দুয়াস মেমব্রেনকে বলে সব থেকে স্ট্রংগেস্ট লেয়ার। ডেসিমেটস মেমব্রেন অ্যাকচুয়ালি অনেক স্ট্রংগেস্ট, তবে দুয়াস লেয়ার তার থেকে স্ট্রংগেস্ট দেখা গেছে। দুয়াস লেয়ার সব জায়গায় নাই, সব বইতে পাওয়া যাবে না। তো হাউএভার জাস্ট 5টা লেয়ারের কথা মনে রাখো, বাইরে এপিথেলিয়াম, তারপরে বেসমেন্ট মেমব্রেন বা বোমেন্স ক্যাপসুল বা বোমেন্স মেমব্রেন আমরা এটাকে বলতেছি, বোমেন্স লেয়ার, এরপরে স্ট্রোমা, এরপরে হলুদটা হচ্ছে ডেসিমেটস মেমব্রেন, এরপরে এন্ডোথেলিয়াল লেয়ার একেবারে ভিতরে, তার মানে আউটার টু ইনার, এভাবে আমরা আসছি। এবং এই আবার ডেসিমেটস মেমব্রেনও কিন্তু রিজেনারেট করতে পারে, এদের রিজেনারেট করার ক্যাপাসিটি কিন্তু আছে। তাহলে ডেসিমেটস মেমব্রেন এটা আন্ডারলাইং যে এন্ডোথেলিয়াম যে সেলগুলো থাকে একেবারে নিচে, ওইগুলা দিয়ে তৈরি হইতে পারে। এবং এখানে স্কোয়ালবিস লাইন নামে একটা লাইন আছে, এটা এই লাইনটার নাম জাস্ট মনে রাখো যে ডেসিমেটস মেমব্রেন এরকম একটা লাইন থাকে। এটা আমরা যখন গ্লুকোমা পড়বো না, গ্লুকোমার ওই জায়গায় আমার কিছুটা কাজে লাগবে, কারণ এরা হচ্ছে অ্যান্টিরিয়র, মানে কি বলে যে ট্রাবিকুলার মেশওয়ার্কের সাথে কিছু অ্যাসোসিয়েটেড। সো স্কোয়ালবিস লাইন ডেসিমেটস মেমব্রেনের সাথে অ্যাসোসিয়েটেড একটা লাইনের কথা এখানে বলা হয়েছে। আর একেবারে ভিতরের দিকে থাকে এন্ডোথেলিয়াম, বা একেবারে পেছনের দিকে এন্ডোথেলিয়াম, এবং এরা সব থেকে মেটাবলিক্যালি অ্যাক্টিভ একটা লেয়ার। এবং অ্যাকোয়াস হিউমার, ধরো এই যে হচ্ছে আমার কর্নিয়া, এবং এর পেছনেই তো এখান দিয়ে অ্যান্টিরিয়র চেম্বার, তো অ্যান্টিরিয়র চেম্বার, এবং এখান দিয়ে ধরো এই যে আইরিশ আছে। এখন এর মাঝে এই জায়গায় পিউপিল, এবং এই জায়গাটাকে আমরা বলি অ্যান্টিরিয়র চেম্বার, এই জায়গাটা। এখন অ্যান্টিরিয়র চেম্বার অ্যাকোয়াস কি আছে, অ্যাকোয়াস যে হিউমার, এই অ্যাকোয়াস হিউমারগুলো যাতে আমার এই কর্নিয়ার মধ্যে চলে না আসতে পারে, এই জন্য আমার বাধা দেবে কি, এই জায়গায় যে এন্ডোথেলিয়াল সেলগুলো আছে, এই এন্ডোথেলিয়াল সেলগুলো বাধা দেবে। এরা টাইট জাংশনের মাধ্যমে একে অপরের সাথে খুব স্ট্রংলি কানেক্টেড থাকে, ফলে এটা ভেদ করে এখানে আসতে পারবে না, ঠিক আছে। অ্যাকোয়াস হিউমার এটা খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা।
বাট ধরো কোনো কারণে এই অ্যান্ডোথেলিয়ামের মাঝে ইনজুরি হয়ে গেল, কোনো কারণে অ্যান্ডোথেলিয়ামের মাঝে আমি বললাম এই জায়গায় একটা ইনজুরি হয়ে গেল। তো এইভাবে ইনজুরি যদি হয় তাহলে কি হতে পারে, অ্যাকোয়াস এখানে আসতে পারে, রাইট? এই যে আসতে পারবে, ফলে আইসে এখানে ফুলাই দিবে, ইডিমা করে দিবে এবং এখানে হ্যাজি বা অপাসিটি তৈরি করে দিবে, যেটা হিয়ারিং লসে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এখন একটা জিনিস ইম্পর্টেন্ট, যে এই যে আমার যে এন্ডোথেলিয়াম সেল, এটা কর্নিয়াতে মাপার জন্য একটা মাইক্রোস্কোপিক মেথড আছে, যেটাকে বলি আমরা, যেটাকে কি বলি আমরা, স্পেকুলার মাইক্রোস্কোপি। সো স্পেকুলার মাইক্রোস্কোপির সহযোগিতায় বোঝা যায় যে কর্নিয়াতে কয়টা এন্ডোথেলিয়াল সেল আছে। আচ্ছা, নর্মালি 3000 সেল পার মিলিমিটার স্কোয়ার যদি থাকে, তার মানে সেটা ওকে ফাইন, এটা নর্মাল। বাট যদি এমন হয় যে 2400 আছে, ওকে নর্মাল, বাট একটু কম আছে আর কি। এটা আমাদের কর্নিয়া কি করতে পারে, কম্পেনসেট করতে পারে। কিভাবে, যে কর্নিয়া এদের ওই জায়গার যে সেলগুলো, স্যান্ডোথেলিয়াল সেলগুলো, এগুলোর সাইজ শেপ এগুলো চেঞ্জের মাধ্যমে এটাকে কম্পেনসেট করে ফেলে। সাইজের চেঞ্জের মাধ্যমে যখন করে সেটাকে আমরা বলি পলিমেগাথিজম, আর যখন সাইজের চেঞ্জের মাধ্যমে মানে শেপের চেঞ্জের মাধ্যমে করে সেটাকে পলিমরফিজম বলি। এগুলোর মাধ্যমে এরা টাইট জাংশনের মাধ্যমে এরা কি করে, ধরো এই যে একটা গ্যাপ হয়েছে, গ্যাপ হইলে এরা সাইজ বাড়ে, এরা পূরণ করে যে ফেলতে পারে জায়গাটা। বাট যদি লসটা দেখা গেছে যে 500 সেল পার মিলিমিটার স্কোয়ার আছে, সেটা কম্পেনসেট কিন্তু করতে পারে না, এটা ডিকম্পেনসেটেড অবস্থায় থেকে যায়। এবং যারা অনেক দিন ধরে কন্ট্যাক্ট লেন্স ইউজ করতেছে, ফলে তাদের ক্ষেত্রে এরকম হইতে পারে, ফলে হ্যাজি একটা কর্নিয়া থাকবে, ভিশনের প্রবলেম তো হবেই। এটা একটা বিষয়। হাউএভার তাহলে আমরা মোটামুটি অ্যানাটমি সম্পর্কে লেয়ারগুলো জানছি। লেয়ারগুলো যদি আঁকাইতে বলে, আর লেয়ারগুলো তো আমরা ফার্স্টে মুখস্থ তো আছে কী কী লেয়ার আছে, এবং কর্নিয়া সম্পর্কে আমরা কিছু অ্যানাটমি সম্পর্কে কিন্তু আমরা জানছি। এবার আসো যে কর্নিয়াল এপিথেলিয়াম, এটার যদি ডিসকন্টিনিউটি হয়ে যায়, রাইট, এনি ডিসকন্টিনিউটি ইন কর্নিয়াল এপিথেলিয়াম, তাহলে এটা আমরা নর্মালি আলসার যখন সার্জারিতে পড়ি, ডেফিনেশন কি, ব্রিচ ইন দ্য কন্টিনিউটি বা ব্রেক ইন দ্য কন্টিনিউটি অফ সারফেস এপিথেলিয়াম বা এপিথেলিয়াম, যেটা বা মিউকাস মেমব্রেন, এগুলোর যখন ব্রিচ হয়, তাহলে সেই জিনিসটাই আমরা এখানে বলবো যে এপিথেলিয়াম, যেটা কর্নিয়ার যে এপিথেলিয়াম, সেখানে যখন ডিসকন্টিনিউটি হয়েছে, এপিথেলিয়ামটা ভেঙে গেছে, তাহলে সেখানে আলসার হয়েছে। এবং এখানে আলসার হওয়ার কারণে আলসার ওইখানে বিভিন্ন সেলুলার ইনফিল্ট্রেশন জমে। দেখা যায় যে সেলুলার ইনফিল্ট্রেশন বলতে বিভিন্ন ধরো নিউট্রোফিল বা আদার সেলসগুলা ওই জায়গায় আসে, ইনফ্লামেশন হয় এবং আলটিমেটলি ওই জায়গায় নেক্রোসিসও পাওয়া যেতে পারে। এই কারণে আমরা দেখবো যখন আসলে আমাদের ধরো এই যে কর্নিয়ার এখানে এপিথেলিয়াম আমি ধরলাম, এই যে ধরো ওভারঅল কর্নিয়া, তো কর্নিয়ার এখানে এপিথেল বা বাহিরের লেয়ারটা একটু ঝামেলা হয়েছে, ফলে এই জায়গাটা কি হয়েছে, এই জায়গায় ধরো একটা আলসার আছে, এই একটা আলসার। এখন আলসারের কারণে দেখা যায় যে এই অ্যান্টেরিয়র চেম্বারে কিন্তু পাত জমতে পারে, অ্যান্টেরিয়র চেম্বারে অর্থাৎ আমার আইরিস এবং কর্নিয়ার মাঝের জায়গাটাতে পাত জমতে পারে, এবং এই পাত জমাটাকে আমরা বলি হাইপোপিয়ন। হ্যাঁ, হাইপোপিয়ন, আমরা হাইপোপিয়ন দেখবো যে পাস ইন অ্যান্টেরিয়র চেম্বার। আর আরেকটা টার্ম ছিল না, হাইফিমা মানে হচ্ছে ব্লাড ইন দ্য অ্যান্টেরিয়র চেম্বার, বাট এখানে হাইপোপিয়ন পাওয়া যেতে পারে। সো এই কথাটা জাস্ট একটু মাথায় রাখতে পারো। ওকে, তাহলে এটা গেল। এখন এই যে আলসারটা অ্যাকচুয়ালি মেইনলি দেখা যায় যে বিভিন্ন অর্গানিজমের মাধ্যমেই ফার্স্টে ক্যারাটাইটিস হয়, এবং ক্যারাটাইটিসের ফলে আলসারটা হয়। তাহলে ক্যারাটাইটিস যে হয়, তাহলে এটা আমরা বিভিন্নভাবে ভাগ করছি, যে ব্যাকটেরিয়াল কর্নিয়াল আলসার বা ব্যাকটেরিয়াল ক্যারাটাইটিস, সেটাই অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াল আলসার, সেম জিনিস। তাহলে মেইনলি স্টাফাইলোকক্কাস অরিয়াস দ্বারা হয় ওয়ার্ল্ড ওয়াইড, বাট আমাদের সাউথ ইস্ট এশিয়া বা এই রিজনটাতে দেখা যায় স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এটা ভালোই লেভেলের আলসার করতে পারে বা ব্যাকটেরিয়াল কর্নিয়াল আলসার করতে পারে। এবং স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি যে আলসারটা করে সেটাকে বলি আমরা আলসার সার্পেন্স, মানে অ্যাকচুয়ালি সার্পিজিনাস একটা প্যাটার্নে আলসার করে। ফার্স্টে দেখো এই যে কর্নিয়া মাঝামাঝি একটা মানে এখানে আলসার ক্রিয়েট করছে, এবং এই আলসারটা পরবর্তীতে সার্পিজিনিয়াস প্যাটার্নে এরা পেরিফেরির দিকে যায়, সেন্ট্রাল থেকে পেরিফেরির দিকে। এবং দেখো এই যে পাঁচটা এখানে জমছে, এটা কিন্তু হাইপোপিয়ন, মানে অ্যান্টেরিয়র চেম্বারে জমছে কর্নিয়ার পেছনে, এবং আমার যে অ্যান্টেরিয়র চেম্বার জায়গাটাতে আর কি, এরা পাঁচটা জমছে আইরিশ আর কর্নিয়ার মাঝে। তাহলে এটাকে বলি হাইপোপায়ন, এবং এটা কালেকশন অফ পাস ইন দ্য অ্যান্টেরিয়র চেম্বার। এবং এখানে পাসের একটা প্রপার্টি আছে, কি জানো, এই পাসটা খুবই মোবাইল বা আমরা বলি যে খুবই লিকুইডি টাইপের। ফলে আমি ধরো মুভ যদি করি, আমি মুভ করার সাথে সাথে এই পাসগুলো মুভ করবে আয়ের বিভিন্ন জায়গায়, মানে অ্যান্টেরিয়র চেম্বারের বিভিন্ন জায়গায়, ধরো এই জায়গায় আসতে পারে, এই জায়গায় আসতে পারে, যেহেতু লিকুইড অবস্থায় আছে। ঠিক আছে, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। বাট আমরা যখন ফাঙ্গাল ক্যারাটাইটিস পড়বো, ফাঙ্গাল কর্নিয়াল আলসার পড়বো, ওই জায়গায় অ্যান্টেরিয়র চেম্বারে পাস থাকতে পারে, এবং সেই পাসটা কিন্তু খুবই মানে লিকুইড টাইপের থাকে না, এরা একেবারে এখানে আছে মানে এখানেই আছে, এখান থেকে সরবে না। ঠিক আছে, এরকম একটা বিষয় থাকে। তো এই ডিফারেন্সিয়েট পয়েন্টিংগুলো আমরা একটু জানলাম। এখন আসো, এবং হাইপোপিয়ন এখানে থাকতে পারে, এবং সিডোমোনাস দ্বারা যদি হয় তাহলে সেটা কিন্তু কন্ট্যাক্ট লেন্স ইউজারদের মেইনলি হয়, এবং সেক্ষেত্রে আমরা বলি যে গ্রিন ডিসচার্জ থাকবে। সিডোমোনাস মানেই গ্রিন ডিসচার্জ, এটা একটা ইম্পর্টেন্ট কথা। আর যারা ল্যাসিক সার্জারি করা হয়, রাইট, এখানে আমরা কর্নিয়াল অ্যাবলেশন করা এবং ল্যাসিক সার্জারি আমরা জানি বিভিন্ন অপটিক্সের বিভিন্ন ক্ষেত্রগুলোতে
মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, এরকম বিভিন্ন জায়গায় ল্যাসিক সার্জারি করা লাগতে পারে। এগুলো আমরা তো পড়বো ল্যাসিক সার্জারি সম্পর্কে। তো এটা হচ্ছে এই ল্যাসিক সার্জারি যাদের করা হয়, হিস্ট্রি অফ ল্যাসিক সার্জারি যাদের আছে, তাদের হচ্ছে অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া দ্বারা হচ্ছে হইতে পারে। মাইক্রোব্যাকটেরিয়ার মধ্যে মাইক্রোব্যাকটেরিয়া টিউবারকুলোসিস বা এরকম কয়েকটা টিপিক্যাল বাদে বাকিগুলো কিন্তু অ্যাটিপিক্যাল অনেকগুলো আছে, আমরা মাইক্রোবায়োলজিতে পড়ে আসছি, ওইগুলো দ্বারা হইতে পারে। নোকার্ডিয়া এটা একটা ব্যাকটেরিয়া এবং এটার কারণে আমরা বলি র্যাট শেপড বা পিন হেড আলসার হইতে পারে। র্যাট শেপ বা পিন হেড আলসার মানে এই যে এটা দেখো, এই যে এরকম এরকম থাকে, মানে ফুলের তোড়া আছে না, মানে ওই যে বিভিন্ন শহীদদের মার্টারদের এই মানে স্মৃতিশোধে বা এরকম দেয়, সো এরকম র্যাট শেপ বা পিন হেড অ্যাপেন্স টাইপের নকার্ডিয়া দ্বারা হচ্ছে আলসার হইতে পারে। আর ব্যাকটেরিয়া ধরো এগুলা কি, এগুলো হচ্ছে এই যে ধরো ধরো কন্ট্যাক্ট লেন্স ইউজ যারা করে, অথবা যারা একটু প্রবলেমেটিক অবস্থায় চোখ আছে, তাদের ক্ষেত্রে এই ব্যাকটেরিয়াগুলোর কথা আমরা বললাম, বা কমনলি এগুলো অ্যাটাক করে। বাট কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো ধরো ইনট্যাক্ট এপিথেলিয়াম, জাস্ট ব্যাকটেরিয়াগুলো এখানে গেছে, এই কারণে আলসার করে দিছে, কোনো ঝামেলা নাই, কোনো কন্ট্যাক্ট লেন্স ইউজ বা লাসিক সার্জারি কোনো হিস্ট্রি নেই এগুলো, বাট এমনিতেই অ্যাটাক করতেছে একেবারে ইনট্যাক্ট একটা কর্নিয়াকে। নিসেরিয়া যে ব্যাকটেরিয়াগুলো আছে, নিসেরিয়া মেনজিটাইটিস, নিসেরিয়া গনোরি, এগুলো এটা করতে পারে। ঠিক আছে, তাদের কর্নিব্যাকটেরিয়াম ডিপথ্রি, লিস্টেরিয়া মোনোসাইটোজেন্স, সিগেলা, হিমোফাইলাস এজিপ্টিকাস, এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু এটা করতে পারে। কিভাবে করে, আমরা 4টা স্টেজের কথা বলি। একটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ। ইনিশিয়াল স্টেজে দেখো এখানে সসেজ শিফট এখানে ফুলে গেছে, রাইট, ইডিমাটাস হয়ে গেছে। তো ফার্স্টে দেখো কর্নিয়ার লেয়ারে এরা কি করলো, ফুলেই ফেলছে। সসেজ শিফট একটা আলসার ক্রিয়েট, মানে সসার একটা মানে আলসার করছে, সসেজ বা সসার শিফট, এবং ওভার হ্যাঙ্গিং মার্জিন মানে উপরে উপরে হ্যাঙ্গিং করে গেছে। বাট স্টেজ 2তে প্রোগ্রেসিভ স্টেজ, এখানে দেখো এভাবে আলসারটা করতেছে এবং পাশাপাশি এখানে পলিমরফো নিউক্লিয়ার সেলগুলো অ্যাগ্রিগেশন হচ্ছে, পলিমরফো নিউক্লিয়ার সেল বা নিউট্রোফিল এগুলা। এবং এখানে হাইপোপিয়ন, এই স্টেজে দেখা যায় হাইপোপিয়ন, ক্যারাটো ইউভেইটিস, মানে আমাদের একটা হচ্ছে কর্নিয়া এবং পাশাপাশি ইউভিয়াকে এফেক্ট করতে পারে। এবং এখানে যে পাসটা হয় সেটা মোবাইল পাস, স্টেরাইল পাস। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, যে ধরো কারো ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস হয়েছে, তার যে হাইপোপিয়ন, ওই পাসটাতে কোনো মধ্যে কোনো ব্যাকটেরিয়া কিন্তু থাকে না, এমনি পাস থাকে, ওটা কোনো ব্যাকটেরিয়া ফিল পাস থাকে না, তাহলে আমি ওটা যদি কালচার করি আইডেন্টিফাই করতে পারবো না। বাট ফাঙ্গালের ওটা কিন্তু স্টেরাইল পাস না, অ্যাস্টেরাইল বা আমরা বলি নন স্টেরাইল পাস। স্টেজ 1 দেখলাম, 2 দেখলাম, এরপর স্টেজ 3তে আসো। স্টেজ 3তে আস্তে আস্তে একটু মানে আলসারটা একটু কমতেছে মনে হচ্ছে, এরকম একটা অবস্থা, অর্থাৎ স্মুথ ফ্লোর এবং এইস অফ দ্য আলসার স্মুথ, মানে এইখানে এইজ অফ দ্য আলসার তেমন কোনো ঝামেলা নেই, মানে এরকম অ্যাব্রো থ্যাব্রো ছিল আগে স্টেজ 2তে, সেই জিনিসটা একটু রিকভার করছে এবং ইনফিল্ট্রেশন আস্তে আস্তে একটু কমছে, ভাস্কুলারাইজেশন একটু বাড়ছে, এবং স্টেজ 4-এ স্ক্যার বা সাইকেট্রাইজেশনের মাধ্যমে পার্মানেন্ট একটা ভিশন লস হয়ে গেছে। সো এখানে দেখো যেহেতু স্ক্যানিং হয়ে গেছে কর্নিয়াতে, ফলে পার্মানেন্ট একটা ভিশন লস হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এরপরে কমপ্লিকেশন আসো, আমরা কমপ্লিকেশনের কথা বলবো যে কী কী কমপ্লিকেশন হইতে পারে। মোস্ট কমন যে কমপ্লিকেশন, সেটাকে আমরা বলি একটেটিক সাইক্যাট্রিক্স। এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের যে কর্নিয়া আছে, এই কর্নিয়াটা যখন আলসার হয়েছে, তখন কর্নিয়া আলসারের কারণে এই জায়গাটা খুবই থিনিং হয়ে যায়, পাতলা পাতলা। আর যখন পাতলা হয়ে যায়, তখন দেখা যায় যে ইন্টারকুলার প্রেশার যখনই ভিতরে বেশি থাকে, দেখো ইন্টারকুলার প্রেশার মেইনটেনেন্সে বা ইন্টারকুলার প্রেশার বাড়িতে ওই অ্যাকোয়াস হিউমার যেটা থাকে অ্যান্টেরিয়র চেম্বার, ওইতে রোল প্লে করে। এখন অ্যাকোয়াস হিউমার জাস্ট বিহাইন্ড দ্য কর্নিয়া আছে, এখন যখনই একটু ইন্টারকুলার প্রেশার বাড়ছে, সেটা টেম্পোরারি বা পার্মানেন্ট, তখনই দেখা যাবে কর্নিয়াটা খুবই থিনিং আছে এবং বালজিং, বাইরে বের হয়ে আসছে। ঠিক আছে, এরকম একটা কন্ডিশন। এবং এটা হইতে পারে। আর একটাকে বলি অ্যাকটেটিক মানে থিনিং। ঠিক আছে, এই কথা একটু মানে অ্যাকটেশিয়া, থিনিং, ডাইলেটেশন, এই টার্মগুলোকে বোঝায়। আর অ্যান্টিওর স্টাফাইলোমা, দেখো এই যে এইভাবে বাহিরের দিকে বের হয়ে আসছে স্টাফাইলোমা মানে হচ্ছে বাহিরের দিকে তো বের হয়ে আসছে কর্নিয়া, কারণ থিনিং হয়ে গেছে, চিকন হয়ে গেছে, পাতলা হয়ে গেছে কর্নিয়াটা, এই কারণে, এই আলসারের কারণে। পাশাপাশি দেখা যায় পেছনে যে ইভিয়াল টিস্যু আছে, যেমন ধরো আইরিশ, ইভিয়াল টিস্যু মানে কি, ইভিয়াল টিস্যু মানে আইরিশ, করোয়েড, মানে ইভিয়াল ট্র্যাক যেটা মিডল লেয়ার যেটা, ওইটার টিস্যুগুলো এইটার সাথে সাথে বাহির দিকে বের হয়ে আসতেছে, তাহলে কর্নিয়া পাশাপাশি আইরিশ টিস্যু চলে আসতেছে, তাহলে এটাকে বলি যে বাহির দিকে চলে আসছে স্টাফাইলোমা। এটা আমরা বলছিলাম। ডেসমেটোসিল নামে একটা টার্ম আছে, অর্থাৎ ডেসিমেটস ডেসিমেটস যে মেমব্রেন ছিল, সেটাও কর্নিয়াল আলসার দিয়ে বাহির দিকে বের হয়ে আসতে চাচ্ছে, এটাকে আমরা বলি ডেসিমেটোসিল। এটা হইতে পারে, বা কর্নিয়াটা পারফোরেশন হয়ে যেতে পারে, এবং কর্নিয়া যদি পারফোরেশন হয়ে যায়, ফুটা হয়ে যায়, তাহলে সেখান দিয়ে অ্যাকোয়াস লিক হইতে পারে, বাহিরে অ্যাকোয়াস হিউমার চলে আসবে, ফ্লুইড চলে আসবে, ইন্টারকুলার প্রেশার কমে যাবে, আইরিশও বাহিরে বের হয়ে আসতে পারে। আইরিশ পোলাপস বলি, সিউডো কর্নিয়া একটা টার্ম আছে। এটা মানে হচ্ছে যে ধরো এই যে কর্নিয়া, এখানে পারফোরেশন আছে এতটুকু, তো এই পারফোরেশন দিয়ে এই জায়গার যে আইরিশটা আছে, এই জায়গায় ধরো আইরিশ, তো আইরিশটাই বাহির দিকে বের হয়ে আসছে, এটাকে বলে আইরিশ পোলাপস। আর যদি এমন হয় যে আইরিশটা ধরো বাহির দিকে আইসা জাস্ট কর্নিয়াতে এখানে এসে চিপকে আছে, বাহিরে বের হয়ে আসে না, একেবারে পোলাপস হয়নি,
ফলে কর্নিয়ার মাঝে এরকম একটা আইরিশ ঢুকে আছে, এটাকে আমি বলি সিউডো কর্নিয়া। ওকে, এরপর আসো অ্যান্ডোপথ্যালমাইটিস, প্যানঅপথ্যালমাইটিস, এগুলো হইতে পারে, অর্থাৎ চোখের মধ্যে ইনফেকশন ছড়াই যাইতে পারে, যেটা খুবই সিভিয়ার একটা কন্ডিশন। ওকে, এরপরে আসো যে ম্যানেজমেন্ট কি করব, যেহেতু ব্যাকটেরিয়াল কর্নিয়াল আলসার, ফলে অবশ্যই আমি ফার্স্টে গ্রাম স্টেনিং করব, গ্রাম স্টেনিং করে কালচার করব। তারপরে হচ্ছে আমি ওই জায়গাটাতে মানে কোথা থেকে করবো, আনসার হচ্ছে আলসারের যে বেস আছে ওই জায়গা থেকে স্ক্র্যাপিংস নিয়ে আমি স্যাম্পলটা নিচ্ছি, আলসারের বেস থেকে স্ক্র্যাপিংস নিয়ে স্যাম্পলটা নিচ্ছি, এবং সেটা অনুযায়ী, সেটা কালচার সেন্সিটিভিটি রিপোর্ট অনুযায়ী, স্টেনিং গ্রাম স্টেনিং রিপোর্ট অনুযায়ী আমি ফার্স্ট অর্গানিজম ডিটেক্ট করে তারপর আমি অ্যান্টিবায়োটিক দেবো। ফর্টিফাইড অ্যান্টিবায়োটিক্স আমরা বলি, আমাদের দেখা যায় ডোজ অ্যাডজাস্টমেন্ট করা লাগে, মানে সেফাজোলিন, মানে সরি সেফালোজিন, তারপর হচ্ছে তোমার টোব্রামাইসিন, এরকম বিভিন্ন অ্যান্টিবায়োটিক, যেমন ধরো এটা 5%, 1.3% এরকম অ্যাটাচ করা লাগতে পারে। পাশাপাশি আমরা একটা মানে অ্যাট্রোপিন আই ড্রপও দিয়ে দিই, কারণ এরা সিলিয়ারি স্পাজম থাকলে সেটা কমাইতে পারে। এবং যেটা খুব ইম্পর্টেন্ট, যে পারফোরেশন হবে হবে ভাব, এরকম অবস্থায় আমরা ওরাল ডক্সিসাইক্লিন বা সফট ব্যান্ডেজ কন্টাক্ট লেন্স বা আরও বেশ কিছু মিনস অবলম্বন করতে পারি। তবে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্টেরয়েড কন্ট্রাইন্ডিকেটেড। আমরা স্টেরয়েড অবশ্যই ইউজ করতে পারবো না, আমরা যে কোনো চোখের সমস্যা স্টেরয়েড দিয়ে দিলাম হবে না। স্টেরয়েড দিতে কেন পারবো না, কারণ এপিথিলিয়াম এখানে এমনিতেই থিনিং হয়ে যায়, বাট এখানে এরা এপিথিলিয়ামকে আরো বেশি থিনিং করে দিবে, আরো বেশি পাতলা করে দিবে, ফলে আরো বেশি অবস্থা খারাপ করে দিবে। আমরা ফাঙ্গাল কর্নিয়াল আলসার নিয়ে কথা বলবো। ফাঙ্গাল কর্নিয়াল আলসারের মধ্যে মানে ফিলামেন্টাস ফাঙ্গাই যেগুলো আছে, যেগুলোর সেপ্টেড হাইফি আছে, এর মধ্যে যেমন অ্যাসপারজিলাস যে ফাঙ্গাসগুলো আছে মাইক্রোবায়োলজি যেগুলো আমরা পড়ে আসছি, তো এইগুলা দ্বারা মেনলি ফাঙ্গাল কর্নিয়াল আলসার হয়। আমরা যখন একটা পেশেন্ট পাবো ফাঙ্গাল কর্নিয়াল আলসারের, তার চোখে এরকম একটা আলসার আছে এবং এই আলসারটি একটু ড্রাই লুকিং আলসার, ঠিক আছে, এবং আমরা বলি ফেদারি আলসার, মানে কি, ধরো এই যে আলসার এরকম ফেদারি আছে, ফেদারি মানে মার্জিন দিয়ে এরকম একটা ফেদারি অ্যাপিয়ারেন্স। এবং স্টেলেট লেশন মানে স্যাটেলাইট লেশন থাকে। স্যাটেলাইট লেশন মানে হচ্ছে ধরো আলসারকে ঘিরে এরকম জায়গায় এরকম কিছু স্যাটেলাইট লেশন পাইতে পারি আমরা এটা। এবং উইসলি ইমিউন রিং, মানে এখানে ইনফ্লামেশন বা ইমিউন রেসপন্সের কারণে এরকম একটা রিং ফরমেশন হইতে পারে, ঠিক আছে। তো সব জিনিসগুলো এখানে দেখা যাবে। দেখো এখানে দেখা যাবে ফেদারি একটা আলসার, ফর এক্সাম্পল ফেদারি একটা আলসার চোখের মধ্যে, এখান দিয়ে কিছু ফোটা স্যাটেলাইট টাইপের লেশন আছে, এবং আলটিমেটলি এখানে একটা রিংয়ের মতো আছে। এই রিংটা হচ্ছে ইমিউন একটা রিং, যেটা বিভিন্ন ইমিউন সেল মিলে এগুলা তৈরি করছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স মিলে, হ্যাঁ, ওকে। এবং এখানে আউট অফ প্রপোর্শন টু সিমটমস, এটা বলতে কি বোঝাইছে, অর্থাৎ আমার সায়েন্স মানে একজন পেশেন্ট যখন আসতেছে, তার নিজের হয়তোবা অনেক বেশি কষ্ট হচ্ছে না, অনেক বেশি প্রবলেম হচ্ছে না, সে ডক্টরের কাছে কেন আসছে, কারণ সে দেখতেছে তার চোখের মধ্যে বিশাল একটা সমস্যা, কেমন একটা হয়ে আছে, কেমন একটা লেশন হয়ে আছে, সে এটা আয়নায় দেখছে, এই জন্য আসছে, কিন্তু তার এমনিতে নিজের অনেক বেশি কষ্ট হচ্ছে না। বাট যখন ডক্টরের কাছে আসছে, ডক্টর দেখতেছে এই প্রবলেমগুলা, এবং এখানে হাইপোপায়নও থাকতে পারে, সেক্ষেত্রে ওই পাসটা ঠিক থাকে, এবং বলছিলাম যেটা অ্যাস্টারাইল থাকে, এদের মধ্যে অর্গানিজম থাকে পাসের মধ্যে, এবং এরা ইমোবাইল থাকে, মুভ করলেও এরা নড়ে না। আর পেশেন্ট যখন আসবে তার একটা কমপ্লেইন থাকবে যে তার একটা ইনজুরি বা ট্রমার একটা হিস্ট্রি আছে, ঠিক আছে। ধরো একটা ট্রমা হয়েছে, ওই ট্রমার ওই জায়গায় ভেজিটেটিভ ফাঙ্গাই ঢুকছে, তার মধ্যে ওই ভেজিটেটিভ ফাঙ্গাই ঢুকছে এবং ঢুকে তার মেনলি এই প্রবলেমটা ক্রিয়েট করছে। ট্রিটমেন্ট আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি, নেটামাইসিন যেটা 5% আই ড্রপ, এটা আমরা দিতে পারি। অ্যাসপারজিলাস ফিসারিফর্ম যেটা অর্গানিজম, সেটার বিরুদ্ধে অ্যামফোটেরিসিন বি দেওয়া যেতে পারে, অ্যান্টিফাঙ্গাল। পাশাপাশি মানে অ্যামফোটেরিসিন বি আই ড্রপ আর অ্যাট্রোপিন, এটা সাপোর্টিভ ম্যানেজমেন্টে দেওয়া যেতে পারে। স্টেরয়েড এখানেও কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড, স্টেরয়েড মনে রাখবো কর্নিয়াল আলসার কন্ট্রাইন্ডিকেটেড। একান্তমি বা ক্যারাটাইটিস, এটা একটা প্রোটোজোয়ার কারণে হয়, এবং আনহাইজিনিক প্র্যাকটিস যেটা কন্ট্যাক্ট লেন্স ইউজার, এদের ক্ষেত্রে সিউডোমোনাস দ্বারা হইতে পারে ব্যাকটেরিয়াল কর্নিয়াল আলসার। বাট কন্ট্যাক্ট লেন্স ইউজার, বাট এটা ঠিকঠাকভাবে হাইজিন মেনটেন করে না, আনহাইজিনিক কন্ডিশনে থাকে, কন্টামিনেটেড সলিউশন বা ট্যাপ ওয়াটার দিয়ে ওয়াশ করা বা সুইমিং পুলে গোসল করা, এই সকল কন্ডিশনে এরকম হইতে পারে। সেক্ষেত্রে একান্তমি বা ক্যারাটাইটিস বা এই প্রোটোজোয়াটা দ্বারা হইতে পারে। এক্ষেত্রে দেখো আমার ফাঙ্গাল আলসারের জাস্ট একটু ডিফারেন্স আছে এটা ফাঙ্গাল আলসারের সাথে, এই জায়গাটাতে সে হচ্ছে এখানে সিমটমস অনেক বেশি, বাট সাইন বেশি একটা পাওয়া যায় না। এবং এক্ষেত্রে সিউডোডেনড্রাইটিক ক্যারাটাইটিস ক্যারাটাইটিস মানে কি, দেখো ডেনড্রাইটিক মানে ধরো এরকম অনেক বেশি ব্রাঞ্চিং প্যাটার্নের আলসার, ঠিক আছে, এরকম ব্রাঞ্চিং হয়ে আছে, এটা ডেনড্রাইটিক। তো এরকম ডেনড্রাইটের মতো ব্রাঞ্চিং একটা প্যাটার্ন পাওয়া যায় আলসারে, এই জন্য সিউডোডেনড্রাইটিক বলা হয়েছে। তারপর এখানে রেডিয়াল
ক্যারাটো নিউরাইটিস। আমরা বলি যে কর্নিয়ার থ্রু আউট যে নার্ভ আছে সেগুলো ইনফ্লামেশন হইতে পারে, পেইনফুল হইতে পারে এবং রিং শেপড একটা আলসার পেতে পারি অ্যাবসেস সহ। তো এখানে রিং শেপড একটা আলসার এবং অ্যাবসেসও থাকতে পারে, এরকম একটা কন্ডিশন আমরা পাই আসলে। আমরা যদি গ্রাম স্টেনিং করি তাহলে আমরা এখানে এরকম ডাবল ওয়ার্ল্ড একান্থমি বা সিস্ট দেখতে পারি, এরকম ডাবল ওয়ার্ল্ড, রাইট। তারপরে কালচার মিডিয়াতে আমরা ইকোলাই সহ একটা কালচার করি, মানে একটা মিডিয়া, যে মিডিয়ার নাম হচ্ছে নন নিউট্রিয়েন্ট আগার, যেটাতে ইকোলাই ব্যাকটেরিয়াটা দেওয়া আছে, এরকম একটা আগার মিডিয়াতে, যেখানে কোনো নিউট্রিশন দেওয়া নেই, জাস্ট ইকোলাই আছে, এরকম একটা মিডিয়াতে আমরা কালচার করি। এক্ষেত্রে আমরা কি দিতে পারি, আমরা যেটা এই মানে প্রোটোজোয়ার মেমব্রেন সিনথেসিসকে ইনহিবিট করবে এরকম ড্রাগ দিব, যার মধ্যে ক্লোরোহেক্সিডিন, তারপরে হচ্ছে প্রোপামিডিন একটা ড্রাগ আছে, এটা ইউজ করা হয়। এরা ডিএনএ সিনথেসিস ইনহিবিট করে, বাট মেমব্রেন সিনথেসিস ইনহিবিট করে। ক্লোরোহেক্সাডিন তো একটা আছে, তার বাদে পলিহেক্সামিথাইলিন বাইগুয়ানাইট একটা ড্রাগ আছে, এটা ড্রাগ অফ চয়েস, বাট এটা কমনলি ইউজ করা হয় না। দেখা যায় যে প্র্যাকটিস লাইফে প্রোপামাইডিন, ক্লোরোহেক্সিডিন এগুলো বেশি ইউজ করা হয়, আর বাট ড্রাগ অফ চয়েস হচ্ছে পলিহেক্সামিথাইলিন বাইগুয়ানাইট। ভাইরাল ক্যারাটাইটিস, ধরো একটা মানুষের আগে কনজাংটিভাইটিস হয়েছে প্রাইমারিলি হারপিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা, পরবর্তীতে রিকারেন্ট ইনফেকশন যখন হচ্ছে তখন কয়েক ক্যারাটাইটিসও হয়েছে, ঠিক আছে, ক্যারাটো কনজাংটিভাইটিস আমরা একসাথে অনেক সময় বলি। এবং ক্লিনিক্যাল ফিচারে কি হবে, এপিথেলিয়াল লেশন, অর্থাৎ আমাদের কর্নের যে এপিথেলিয়াম থাকে একেবারে বাহিরের লেয়ার, সেখানে দেখা যাবে যে অ্যাক্টিভ ভাইরাল রেপ্লিকেশনের কারণে এখানে লেশন পাইতে পারি, এবং এই লেশনগুলো ইম্পর্টেন্ট। এবং এই লেশনগুলো আমরা বিভিন্নভাবে দেখতে পারি, যে ডট লাইক ক্যারাটাইটিস, ডট ডট, বা হচ্ছে কি এখানে ব্রাঞ্চিং টার্মিনাল বার্ডস, অর্থাৎ ধর এখানে ব্রাঞ্চিং লেশন আছে। আমি একটু যদি দেখি ডেনড্রাইটিক আলসার, এরকম ডেনড্রাইটিক আলসার আছে, এবং প্রত্যেকটা ডেনড্রাইটিক আলসারের মাথায় এরকম কিছু ডট মানে কি বলে টার্মিনাল বার্ডস আছে, বার্ডস, এটাকে বলি আমরা ব্রাঞ্চিং উইথ টার্মিনাল বার্ডস। তারপরে জিওগ্রাফিক আলসার, মানে একটা মানচিত্রের মতো এরকম হয়ে যেতে পারে। ট্রিটমেন্টকে অবশ্যই অ্যান্টিভাইরাল ড্রাগ দিব, 3% অ্যাসাইক্লোভির আই অয়েনমেন্ট দিতে পারি 5 টাইমস পার ডে, 10 থেকে 14 দিন, এবং স্টেরয়েড এখানেও দেওয়া যাবে না, স্টেরয়েড কন্ট্রাইন্ডিকেটেড। ডেনড্রাইটিক আলসার দেখে আমাদের কি কি মনে হইতে পারে, একান্থমি বা ক্যারাটাইটিস, যেটা সিউডোডেনড্রাইটিক আলসার পাওয়া যায়। তারপরে হার্পিস জোস্টার যে ভাইরাস, এটা এটা মানে হার্পিস জোস্টার মানে হিউম্যান হার্পিস যে ভাইরাস, এটা মানে হার্পিস যে ভাইরাস, ওই হার্পিস ভাইরাসের কারণে যখন ক্যারাটাইটিস হচ্ছে সেটার কারণে, বা টাইরিসিনোমিয়া, অর্থাৎ ব্লাডে টাইরোসিন বেড়ে গেছে, সেই কন্ডিশন এরকম হইতে পারে। কন্টাক্ট লেন্স অনেক বেশি ওভার ইউজ করা হচ্ছে, বেশি ইউজ করা হচ্ছে, সেক্ষেত্রে হইতে পারে। আচ্ছা, তাহলে এই কথাগুলো আমরা একটু জানলাম। এটা গেল হচ্ছে এপিথেলিয়াল লেশন। আর স্টোমা তো এরা এফেক্ট করতে পারে, স্টোমাকে এফেক্ট করে এরা হচ্ছে এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সগুলো স্টোমাতে জমা হয়ে এরা হচ্ছে ক্যারাটাইটিস করতে পারে, সেক্ষেত্রে আমরা অ্যান্টিভাইরাল দিয়ে ট্রিটমেন্ট দিব। এটা একটা বিষয়, ঠিক আছে। মনে রাখবা যে আমরা অ্যাকচুয়ালি স্ট্রেট কন্ট্রাইন্ডিকেটেড, এরা নর্মালি আমরা দেই না, এটা একটু জাস্ট জেনে রাখো। ওকে, নেক্রোটাইজিং স্টোমাল ক্যারাটাইটিস হইতে পারে, সেটা খুবই সিভিয়ার, এক্ষেত্রে ট্রিটমেন্ট সেম, আমরা অ্যাসাইক্লোভির দিব। অ্যান্ডোথেলিয়াল লেশন এরা করতে পারে ভাইরাস, এবং সেক্ষেত্রে সেটাকে আমরা ডিসিফর্ম ক্যারাটাইটিস বলি, ডিস্ক শেপড এরিয়া থাকে স্টোমার মানে এই এন্ডোথেলিয়াল রিজনটাতে বা স্টোমার একেবারে ভিতরের দিকে। এটা টাইপ 4 একটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। এবং হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা যদি ক্যারাটাইটিস হয়, সেটা একটা হলমার্ক ফিচার হচ্ছে কর্নিয়াল অ্যানেস্থেসিয়া। আমরা কর্নিয়াল অ্যানেস্থেসিয়া কানগুলো পড়েছিলাম না, তার মধ্যে ফার্স্ট কিন্তু ছিল হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা ক্যারাটাইটিস, অর্থাৎ আপনারা ওই যে কটন হুইপস দিয়ে যদি টাচও দিই তাহলে কিন্তু এরা রেসপন্স করবে না। এটাকে আমরা নিউরোট্রপিক আলসার এই কারণে বলতে পারি, ফিফথ নার্ভ এখানে ইনভলভ হয়, অপথ্যালমিক ডিভিশনটা। হার্পিস জোস্টার অপথ্যালমিকাস বা সিঙ্গেলস আমরা বলতেছি। এটাতে দেখা যায় যে দেখো হার্পিস জোস্টার যে ভাইরাস আছে, যেটাকে আমরা ভ্যারিসেলা জোস্টার বলি, ভ্যারিসেলা জোস্টার, ওই ভ্যারিসেলা জোস্টার বা হার্পিস জোস্টার এর কারণে, এই ভাইরাসটার কারণে হচ্ছে চোখকে যখন এফেক্ট করে, মানে অপথ্যালমিক ব্রাঞ্চ অফ ফিফথ ক্রেনিয়াল নার্ভ, এটার যে ডার্মাটোম আছে সেই জায়গাটুকুকে এরা এফেক্ট করে। এবং এখানে দেখা যায় ধরো টিপ অফ দ্য নোজ এই জায়গাটাকে এফেক্ট করছে, এবং যাদের টিপ অফ দ্য নোজকে এফেক্ট করে তাদের দেখা যায় যে এই চোখকেও এফেক্ট করার চান্স বেশি থাকে, বা এই অপথ্যালমিকাস করার চান্স বেশি থাকে। এটাকে আমরা হাচিনসন সাইন বলি, যে র্যাশ ইনভলভিং টিপ অফ দ্য নোজ যাদের থাকে তাদের ক্ষেত্রে হার্পিস জোস্টার অপথ্যালমিকাস হওয়ার চান্সও বেশি, হাচিনসন সাইন। এবং এক্ষেত্রে সিউডোডেনড্রাইটিক আলসার, তারপরে নুমুলার ক্যারাটাইটিস পাওয়া যেতে পারে। নুমুলার ক্যারাটাইটিস মানে এরকম কয়েন শেপড এপিথেলিয়ামের নিচে এরকম কয়েন শেপড লেশন পাওয়া যেতে পারে, নুমুলার ক্যারাটাইটিস বলি। তারপরে এখানে স্টোমাল ক্যারাটাইটিস, তারপরে কেরিয়াল নার্ভ পালসি, থার্ড কেরিয়াল নার্ভ পালসি এখানে ইনভলভ হইতে পারে। তারপরে হচ্ছে এমনও হইতে পারে যে ধরো মানে এই লেশনটা চলে গেছে বাট স্টিল এখানে অনেক বেশি পেইন আছে 1 মাস ধরে,
এবং যেটা রাতে বেশি বাড়ে এরকম হতে পারে, এখানে ট্রিটমেন্ট অ্যাসাইক্লোভির দিয়েই দিব, অ্যান্টিভাইরাল, যেহেতু এগুলো ভাইরাসের কারণে হয়েছে। তবে একটু বেশি ডোজ দেওয়া লাগে, 800 মিলিগ্রাম 5 টাইমস পার ডে এবং 2 উইকস, ঠিক আছে। আমরা ট্যাবলেট দিই, ধরো ট্যাবলেট খাইতে দিলাম এবং এটা এইভাবে দিই আমরা। ওকে, তাহলে মোটামুটিভাবে আমরা কিন্তু আমাদের ডিসকাশন প্রসিড করলাম যে এই জিনিসগুলো আমরা পাবো। এরপরে আসো আমরা যে জায়গাটাতে চলে যাব সেটা হচ্ছে যে আমরা ক্যারাটোকোনাস নামে একটা টার্ম আছে, এটা নিয়ে একটু কথা বলবো। ক্যারাটোকোনাস, হোয়াট ইজ ক্যারাটোকোনাস? ক্যারাটোকোনাস মানে হচ্ছে ধরো এই যে কর্নিয়া, এটা নর্মালি কনভেক্স থাকে, বাট এই কর্নিয়াটা কি হয়েছে, এরকম না হয়ে এরকম একটু হয়ে গেছে, মানে দেখো আরো বেশি একটা পার্টিকুলার জায়গায় আরো অনেক বেশি কনভেক্স হয়ে গেছে, আরো বেশি এভাবে সামনের দিকে কনভেক্স হয়ে গেছে। তো এই যে যে টার্মটা, এটাকে বলি আমরা ক্যারাটোকোনাস, ঠিক আছে, ক্যারাটোকোনাস। এবং যখন এই ক্যারাটোকোনাস থাকে তখন পার্সনটার মায়োপিয়া মায়োপিয়া প্লাস অ্যাস্টিগমেটিজম, খুব ইম্পর্টেন্ট, অ্যাস্টিগমেটিজম, এই দুইটা টার্মই একসাথে থাকতে পারে, মায়োপিয়া অ্যাস্টিগমেটিজম। ওকে, এই ক্যারাটোকোনাস এক ধরনের কর্নিয়াল এক্সটেসিয়া আমরা বলি, অর্থাৎ বাইরের দিকে একবার বের হয়ে আসছে, এবং এটা নন ইনফ্লামেটরি একটা কন্ডিশন, প্রোগ্রেসিভ, আস্তে আস্তে বাড়ে এবং ইউজুয়ালি দুই চোখেই হইতে পারে, বাইলেটারাল হয় ইউজুয়ালি, এবং এটা কনজেনিটাল উইকনেসের কারণে হইতে পারে, বা যাদের ট্রমা হয়েছে। এবং খুব ইম্পর্টেন্ট, ভার্নাল ক্যারাটোকনজাংটিভাইটিস, যেটা আমরা জানি যে ভার্নাল ক্যারাটোকনজাংটিভাইটিস, যেটাকে আমরা VK সি বলি, ভার্নাল ক্যারাটোকনজাংটিভাইটিস, এই VK সি কখন হয়? যখন একটা মানুষ অনেক বেশি মানে অনেক বেশি চোখে হাত দেয়, মানে হাত দিয়ে এইভাবে ডলে, চোখে হাত দিয়ে সারাক্ষণ ডলতে থাকে, তাদের ক্ষেত্রে চান্স থাকে। সো এই জন্য আমাদের এটা প্রিভেন্ট করতে হবে, আমরা যেন চোখে বেশি ঘষাঘষি না করি হাত দিয়ে। এটা গেল, এটা যাদের থেকে তাদের এটা হওয়ার চান্স আছে। তারপরে ডাউন সিনড্রোম যাদের আছে তাদের ক্ষেত্রে হইতে পারে, এবং মায়োপিক এস্টিগম্যাটিজম নিয়ে প্রেজেন্ট করতে পারে পেশেন্ট। স্ট্রোমা অনেক থিন হয়ে যাইতে পারে। মুনসন সাইন নামে একটা সাইন আছে, এটা খুব ইম্পর্টেন্ট, মানে পার্সনটা লক্ষ্য করো, পার্সনটা যখন নিচের দিকে তাকায় তখন এখানে একটা ভি শেপড একটা অ্যাপিয়ারেন্স হয়ে যায় লোয়ার লিডে একটা ভি শেপড অ্যাপিয়ারেন্স, এটাকে আমরা বলি মুনসন সাইন। এবং তারপরে রিজুটিস সাইন পাওয়া যায়। রিজুটিস সাইন নাম টেম্পোরাল সাইড, মানে চোখের ল্যাটারাল সাইড থেকে যদি আমি আলো ফেলি এরকম একটা অ্যাপিয়ারেন্স ক্রিয়েট করবে এরা। অর্থাৎ আমরা বলি যে অ্যারোহেড প্যাটার্ন, ঠিক আছে, অ্যারোহেড প্যাটার্ন এরা ক্রিয়েট করতে পারে। এবং রেটিনোস্কোপি করলে সিজার আমরা কি পাবো, সিজারিং রিফ্লেক্স নামে একটা রিফ্লেক্স পাওয়া যেতে পারে। পাশাপাশি অপথ্যালমোস্কোপিতে অয়েল ড্রপলেট, দেখো অয়েলের মতো, তেলের মতো এরকম একটা ড্রপলেট অ্যাপিয়ারেন্স আমরা পাইতে পারি। আচ্ছা, এরকম বেশ কিছু টার্ম এখানে একটু জানবো। এবং এক্ষেত্রে ইনভেস্টিগেশন অফ চয়েস কি, এই ক্ষেত্রে ক্যারাটোকোনাসের ক্ষেত্রে কর্নিয়াল টোপোগ্রাফি, এই নামটা খুবই মনে রাখো, সিটি কর্নিয়াল টোপোগ্রাফি, এভাবে মনে রাখো, কর্নিয়াল টোপোগ্রাফি। ট্রিটমেন্টে আমরা এখানে যেহেতু ধরো সামনে একটু জায়গা এরকম বাহিরে বের হয়ে আসছে, তো এই জায়গাটাকে চাপ দেওয়ার জন্য আমরা এখানে একটা রিজিড, সফট ইউজ করলে হবে না, রিজিড বা শক্ত একটা কন্ট্যাক্ট লেন্স আমরা ইউজ করবো, যেটার মাধ্যমে এটাকে ঠেলা দিয়ে ট্রাই করবো যাতে জায়গা মতো একটু প্লেস করা যায়। তবে এটার কারণে অপাসিটি ক্রিয়েট হইতে পারে, রিজিড কন্ট্যাক্ট লেন্স ইউজ করলে এটা কিছু সাইড ইফেক্ট আছে এবং এই পেশেন্টের জন্য ডিসকমফোর্টেবল, পেইনফুল হইতে পারে। তবে ক্যারাটোপ্লাস্টি এটা ভালো একটা অপশন। আর C3R নামে একটা টার্ম আছে, মানে কি 3টা সি, অর্থাৎ কর্নিয়াল কোলাজেন ক্রস লিঙ্কেজ। এটা করব কি ইউজ করে, আর মানে হচ্ছে রিবোফ্লাভিন ইউজ করে, ঠিক আছে, রিবোফ্লাভিন ইউজ করে, তার মানে কর্নিয়াল কোলাজেন ক্রস লিঙ্কেজ, এটা হচ্ছে মানে এটা সবথেকে ভালো সলিউশন। তারপরে ক্যারাটোপ্লাস্টিও করা যেতে পারে। ক্যারাটোপ্লাস্টি মানে কি, আমি কর্নিয়া রিপ্লেস করব, পার্সেন্টের কর্নিয়াকে রিপ্লেস করে একটা ক্যাডাভারিক কর্নিয়া, মানে একটা মানুষ মরে গেছে, তারপরে মরে যাওয়ার পরে সাধারণত আমরা বলি 6 ঘন্টার মধ্যে তার কর্নিয়াটা কালেক্ট করে আমি হচ্ছে অন্য মানুষকে দিয়ে দিব, ক্যারাটোপ্লাস্টি। আচ্ছা, আরেকটা টার্ম আছে ব্যান্ড শেপড ক্যারাটোপ্যাথি। এটা ইউজুয়ালি ক্যালসিয়াম যখন ডিপোজিট হয়, ধরো এরকম একটা ব্যান্ড শেপে এই জায়গায় মাঝে সাদা সাদা কেমন একটা কন্ডিশন ক্রিয়েট হয়েছে, এটাকে আমরা ক্যারাটোপ্যাথি বলি, যেটা ব্যান্ড শেপড একটা ব্যান্ডের মধ্যে, এবং এই জায়গাটা ক্যালসিয়াম জমছে, বোম্যান্স লেয়ার স্পেশালি ক্যালসিয়ামটা ধরো জমছে, বেসমেন্ট মেমব্রেনের যে লেয়ারটা আছে এপিথেলিয়ামের জাস্ট পেছনে, এবং এটাতে আমরা ইডিটিএ দিয়ে চিলেশন করলেই মোটামুটি ট্রিটমেন্ট হয়ে যাবে, ক্যালসিয়াম যেহেতু অনেক বেশি জমে গেছে। আরকাস সেনাইলিস নামে একটা কন্ডিশন আছে, এটা মানে হচ্ছে এরকম, এটা মানে কিরকম যে স্পেশালি ওল্ড এজে হয়, যেহেতু নামে সেনাইলিস আছে ওল্ড এজে হবে, এবং ডেসিমের যে মেমব্রেন আছে ওই জায়গাটাতে কি হয়, লিপিড ডিপোজিশন হয়, ঠিক আছে, স্পেশালি পেরিফেরাল রিজনটাতে। এবং ধরো এই যে স্কেলের লিম্বাসের যে জায়গাটা, ধরো এই যে লিম্বাস, আমি অন্য একটু এক্সাম্পল ধরো এই যে লিম্বাস, এবং লিম্বাসের পরে এই জায়গাটা দিয়ে, মানে ধরো এরকম পেরিফেরির জায়গাটা দিয়ে এরকম একটা এভাবে এরা কি করে, একটা আর্কের মতো বা আর্কাস একটা ফর্মেশন করে,
এবং এটা লিপিড ডিপোজিশনের কারণে এরকম একটা লেয়ার হয়, ঠিক আছে? এটাকে বলি আর্কাস সেনাইলিস, খুবই ইম্পর্টেন্ট। এবং এই আর্কাস সেনাইলিস এবং আমাদের যে লিম্বাস, লিম্বাস মানে তো বোঝো স্কেলের কর্নিয়াল জাংশন, এই জায়গা দিয়ে তো কর্নিয়া এই বাহির দিয়ে, তো স্কেলের আর কর্নিয়ার মানে সরি এই জায়গা দিয়ে স্কেলের হ্যাঁ, তো স্কেলের আর কর্নিয়াল জাংশন, তো এই জায়গার মাঝের যে জায়গাটুকু, এই মাঝের জায়গাটুকু লিম্বাস আর হচ্ছে গিয়ে এই আর্কাস যেটা ফরমেশন হয়েছে, এই মাঝের জায়গাটুকুকে আমরা বলি হচ্ছে লুসির ইন্টারভাল অফ ভক্ট, ঠিক আছে? এটা এই কথাটা একটু মাথায় রাখতে পারো। ইন্টারস্টিশিয়াল কার্টাইটিস মানে কর্নিয়াল স্টোমাক ইনফ্লামেশন, শুধুমাত্র কর্নিয়াল যে স্টোমাটা পার্টটা আছে সবথেকে থিকেস্ট পার্ট, ওই জায়গায় ইনফ্লামেশন হলে ইন্টারস্টিশিয়াল কার্টাইটিস। এটা কনজেনিটাল সিফিলিস যাদের থাকে ওদের হতে পারে, বা কোগান সিনড্রোম একটা সিনড্রোম আছে সেখানে পাওয়া যেতে পারে, সেখানে ইন্টারস্টিশিয়াল কার্টাইটিস থেকে পাশাপাশি পেশেন্টের ডিপনেস থাকতে পারে। এনটিতে আমরা কোগান সিনড্রোম নিয়ে পড়ে আসছি। ক্যারাটোপ্লাস্টি মানে কি? এটাকে কর্নিয়াল ট্রান্সপ্লান্টেশনও বলা হয়, যে আমরা একটা পেশেন্ট একটা ক্যাডাভারিক কর্নিয়া 6 ঘন্টার মাঝে আমরা হচ্ছে এটা ট্রান্সপ্লান্ট করে দিলাম, অথবা 12 ঘন্টা পর্যন্ত ওয়েট করা যেতে পারে। আচ্ছা, হাউএভার এটা পেনিট্রেটিং ক্যারাটোপ্লাস্টি হতে পারে, যেটা ফুল থিকনেস আমরা বলি, একটা হচ্ছে ল্যামেলার ক্যারাটোপ্লাস্টি যেটা পার্শিয়াল থিকনেস, ঠিক আছে? এই কথাটা ইম্পর্টেন্ট। তো এটা আমরা জানলাম। ওকে, তাহলে ক্যারাটোকোনাস নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি। ক্যারাটোপ্লাস্টি, তাহলে ক্যারাটোপ্লাস্টি দেখো, একটা হচ্ছে পেনিট্রেটিং। পেনিট্রেটিং মানে আমার কর্নিয়ার পুরা লেয়ার, দেখো পুরা কর্নিয়াটা আমি কেটে, যে পার্সেন্টের কর্নিয়াতে ঝামেলা ওই পার্সেন্টটা কেটে আমি একটা ক্যাডাভারিক বা একটা মরা মানুষের কর্নিয়া, ওই যে বললাম মরা মানুষ হইলে তো হবে না, যে কোনো মরা মানুষ হইলে হবে না, 6 ঘন্টার মধ্যে কর্নিয়াটা কালেক্ট করে আমার এখানে লাগাইতে হবে, ফুলটা কেটে আমি লাগাই দিছি। এটা হচ্ছে পেনিট্রেটিং ক্যারাটোপ্লাস্টি। আর একটা আছে আমরা বলি যে ডিস্যাক, ঠিক আছে? আর একটা আছে ড্যাল্ক। তো ডিস্যাক ড্যাল্ক মানে কি একটু লক্ষ্য করো, এখানে ডিস্যাক মানে হচ্ছে ডেসিমেট স্ট্রিপিং এন্ডোথেলিয়াল ক্যারাটোপ্লাস্টি। তো এখানে আমরা কি করি, এখানে আমরা জাস্ট ডেসিমেট মেমব্রেন এবং এন্ডোথেলিয়াম মানে একেবারে ভিতরের যে দুইটা লেয়ার, এই লেয়ারটুকু জাস্ট আমি রিপ্লেস করছি, ঠিক আছে? বাকি সব ঠিক আছে, জাস্ট ওই লেয়ারটুকু আমি রিপ্লেস করছি। আর ড্যাল্ক মানে হচ্ছে এখানে আমি এপিথেলিয়াম থেকে শুরু করে মানে একেবারে বাহিরের এপিথেলিয়াম থেকে শুরু করে স্টোমা পর্যন্ত আমি রিপ্লেস করছি, বাট এই জায়গায় ভিতরের দিকে ডেসিমেট মেমব্রেন, তারপর হচ্ছে এন্ডোথেলিয়াম, এই যে জায়গাটুকু, এই জায়গাটুকুতে আমি রিপ্লেস করার দরকার হয়নি, জাস্ট বাহিরে। এটাকে ড্যাল্ক বলতেছি। ড্যাল্ক মানে কি? ড্যাল্ক মানে হচ্ছে ডিপ অ্যান্টেরিয়র ল্যামেলার ক্যারাটোপ্লাস্টি, অ্যান্টেরিয়র দিকে, সামনের দিকে আমি ক্যারাটোপ্লাস্টি করতেছি। সো ল্যামেলার ক্যারাটোপ্লাস্টির মধ্যে এই দুইটা টাইপ আছে, মানে ফুল করি নাই, কিন্তু ফুল থিকনেস করি নাই, পার্শিয়ালি করছি। তো হোস্টের কর্নিয়াটা কাট করে দিলাম, এবং এক্ষেত্রে যে জিনিসটা ইউজ করে সেটাকে ট্রিফাইন বলি। ট্রিফাইন, একটা ট্রিফাইনের ইউজ করে হোস্টের কর্নিয়াটাকে কেটে পরবর্তীতে আমি একটা গ্রাফট কর্নিয়া, অর্থাৎ ক্যাডাভারিক একটা কর্নিয়া, সেটা আমি লাগাই দিছি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, আমি যে গ্রাফট কর্নিয়াটা নিব সেটা সাইজে একটু বড় হতে হবে হোস্টের কর্নিয়া থেকে, যেটা আমি সেপারেট করছি ওটা থেকে একটু বড় হতে হবে, বলি 0.25 মিলিমিটার লার্জার হতে হবে, কারণ ওটা কন্ট্রাকশন করতে পারে বা বিভিন্ন কারণে ওইটা একটু বড় সাইজের হতে হবে। গ্রাফট রিজেকশনও কিন্তু হতে পারে, কারণ অ্যান্ডোথেলিয়াল রিজেকশনের কারণে অ্যাকচুয়ালি এটা একটা বিষয়। এবং সেক্ষেত্রে গ্রাফ রিজেকশন যদি হয় তাহলে খোদা দাউস লাইন নামে একটা লাইন ফরমেশন হয়, যেটা থেকে আমরা ডায়াগনোসিস করে যাচ্ছে গ্রাফ রিজেকশন হয়েছে। ওকে, এতটুকু যদি আমরা জানি, আমরা ক্যারাটোপ্লাস্টি নিয়ে আরেকটু কথা বলে আসি আসলে ও একই সাথে। ক্যারাটোপ্লাস্টি, রাইট? আচ্ছা, তাহলে দেখো এই যে ক্যারাটোপ্লাস্টি কখন করব, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, যে পার্সনের ভিশন ইমপ্রুভ করতে। যেমন ধরো কারো ক্যারাটোকোনাস আছে, সেক্ষেত্রে ক্যারাটোপ্লাস্টি করা লাগতে পারে। কর্নিয়াল ডিস্ট্রফি যদি হয় সেক্ষেত্রে করা লাগতে পারে। তারপরে সিউডোফ্যাকিক বুলাস ক্যারাটোপ্যাথি যদি থাকে, হ্যাঁ, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, যে সিউডোফ্যাকিক বুলাস ক্যারাটোপ্যাথি এটা থাকলে আমরা এটা করব, বা অ্যাফেকিক, হ্যাঁ, বুলাস ক্যারাটোপ্যাথি এগুলো যদি থাকে, বা কর্নিয়াল ডিজেনারেশন যদি থাকে। কর্নিয়াল ডিজেনারেশন বলতে ওই যে আমরা পড়ে আসলাম না, কি পড়ে আসলাম আমরা হচ্ছে ওই যে বেশ কয়েকটা কর্নিয়াল ডিজেনারেশন নিয়ে আলোচনা করছি অলরেডি। ওয়েট, আমরা কি কি আলোচনা করছি, যে ব্যান্ডশেপ ক্যারাটোপ্যাথি, তারপরে আর্কাস সেনাইলিস, এগুলো কিন্তু এই যে ব্যান্ডশেপ ক্যারাটোপ্যাথি, তারপরে আর্কাস সেনাইলিস, এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন কর্নিয়াল ডিজেনারেশন। এই কথাটা আমরা একটু জানলাম। এরপরে আসো, এই কন্ডিশনগুলোতে আমরা কি করতে পারি, আমরা ক্যারাটোপ্লাস্টি করতে পারি, এবং এটাতে বেস্ট প্রগনোসিস থাকে। আচ্ছা, এরপরে আমরা যদি একটু আসি, যে থেরাপিউটিক ক্ষেত্রে আমরা করতে পারি, যেমন যেটা আদার ট্রিটমেন্টে রেসপন্স করতেছে না, এখানে ইনফেকশনস হয়েছে, ক্যারাটাইটিস হয়েছে, সেটা আদার ট্রিটমেন্টে রেসপন্স করতেছে না, সেক্ষেত্রে আমি করতে পারি।
বা আমি হচ্ছে কসমেটিক পারপাসে, ইউজুয়ালি এখানে রেয়ারলি ডান, কসমেটিক পারপাসে করা হয় না বললেই চলে, বা কর্নিয়াল ইন্টিগ্রিটি মেনটেন করতেও করা হয়, যেমন ধরো ডেসিমেটোসিল বা অ্যান্টিরিয়র স্টাফাইলোমা, ওই যে কন্ডিশনগুলোর কথা বলে আসছিলাম, কমপ্লিকেশন অফ ব্যাকটেরিয়াল ক্যারাটাইটিস বা ক্যারাটাইটিসের কমপ্লিকেশন, ওই কন্ডিশনগুলোতে করা যেতে পারে কর্নিয়াল ইন্টিগ্রিটি মেনটেন করতে। তাহলে এরকম কিছু ইন্টিগ্রেশনের কথা আমরা বললাম। এটা একটা পেনিট্রেটিং ক্যারাটোপ্লাস্টি, ফুল মানে কর্নিয়াটাকে এখানে করা হয়েছে। এবং আমরা ড্যাল্ক, তারপরে ড্যাসেক, ড্যামিক, এগুলো নিয়ে কথা বলা হয়েছে। ওকে ডান। গ্রাফ রিজেকশন হইতে পারে, কি দেখে বুঝবো? একটা হচ্ছে খোদা ডাউস্ট লাইন নামে একটা লাইন আছে, এটা দেখে বুঝবো। তারপরে এখানে আমরা গ্রাফ রিজেকশন আরও বুঝতে পারবো যে কর্নিয়াল ইডিমা থাকবে, এটা মোস্ট কমন একটা ফিচার, যে কর্নিয়াটা ফুলে ফুলে থাকবে, কর্নিয়াল ইডিমা, এই দেখো কর্নিয়াটা ফুলে ফুলে আছে। তারপরে এখানে ডেসিমেট যে মেমব্রেন, ওখানে বিভিন্ন ফুল থাকতে পারে। এবং এখানে আমরা কিন্তু আসলে যখন একটা ক্যাডাভারিক কর্নিয়া হোস্টের মধ্যে দিয়ে দিচ্ছি, তখন কিন্তু আমরা এখানে সুচার ইউজ করি, আমরা বলি 360 ডিগ্রি একটা সুচার রেডিয়াল প্যাটার্নে ইউজ করা হয়। এবং কেন আসলে কর্নিয়াল ট্রান্সপ্লান্টেশন করা যায় বা করা একটি স্মুথ, কারণ হচ্ছে কর্নিয়া যেহেতু অ্যাভাসকুলার থাকে, কোনো লিম্ফেটিক ড্রেনেজ থাকে না, এবং যে আমরা এইচএল এর টাইপিং নামে একটা জিনিস পড়ছি না, যে এমএইচসি বা মেজর হিস্টোপিটিবিলিটি কমপ্লেক্স বা হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, এগুলো আমাদের ম্যাচিং করারও দরকার হয় না আসলে একটা পার্সনের কর্নিয়া আরেকটা পার্সনকে দিতে হইলে, কারণ যেহেতু অ্যাভাসকুলার লিম্ফেটিক্স নাই এবং এদের এইচএল এ মিনিমাম থাকে, মিনিমাম অ্যান্টিজেন থাকে, এখানে তেমন কোনো অ্যান্টিজেন থাকে না বললেই চলে। ওকে, আচ্ছা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা মেল ডোনার যে তারটা মেলকে দেওয়ার ট্রাই করবো, আর ফিমেল ডোনার বোথ মেল এবং ফিমেলকে দেওয়া যেতে পারে, এরকম একটা কথা এখানে আছে। হ্যাঁ, যে ফিমেল ডোনারটা বোথ মেল এবং ফিমেলকে দেওয়া যেতে পারে, বাট মেল ডোনারটা প্রিফারেবলি মেলকে দিব, কারণ হচ্ছে ওয়াই ক্রোমোজোম অ্যান্টিজেন কনসার্ন একটা বিষয়, কারণ আমরা জানি যে ফিমেল XX থাকে বাট মেলে XY থাকে, এরকম একটা বিষয়। হাউএভার ক্যারাটোপ্লাস্টিতে কি কি কমপ্লিকেশন হতে পারে এটাও এখানে একটু বলে যাই, যে ইনফেকশন হতে পারে, যে ক্যারাটোপ্লাস্টি করতে যে এখানে দেখা যাবে স্টাফিলোককাস এপিডার্মিডিস, এটা কারণে ইনফেকশন হতে পারে, গ্লুকোমা, তারপরে শ্যালো অ্যান্টেরিয়র চেম্বারটা ছোট হয়ে যেতে পারে, এবং মানে ভিতরে জায়গা ছোট, ডেসিমেটস মেমব্রেন ডিটাচমেন্ট হয়ে যেতে পারে, সুচারগুলো লুজ থাকতে পারে, ওখানে আমি যে সুচারগুলো ইউজ করতেছি, এবং লেট কমপ্লিকেশন হিসেবে অ্যাস্টিগম্যাটিজম হতে পারে, খুব ইম্পর্টেন্ট। গ্লুকোমা, গ্রাফ রিজেকশন, এগুলো তো হইতেই পারে, গ্রাফ দিলাম সেটা রিজেক্ট হতে পারে না। উডের জ্যাভিলিয়া সিনড্রোম একটা সিনড্রোম আছে, এখানে কি হয়, তিনটে জিনিস থাকে, আইরিশ অ্যাট্রফি, এবং পিপলটা ডাইলেটেড হয়ে ফিক্সড হয়ে আছে, এবং সেকেন্ডারি গ্লুকোমা, এই জিনিসগুলো সবই কমপ্লিকেশন হইতে পারে কিসের, ক্যারাটোপ্লাস্টি। তাহলে এই কয়েকটা কথা আমরা একটু বুঝলাম তো। আর ক্যারাটোকোনাস নিয়ে আমরা অলরেডি বলে আসছি, ক্যারাটোকোনাস যে কি। আচ্ছা, আর আমরা যখন আসলে এখানে ক্যারাটোপ্লাস্টি যখন করতেছি, কখন কখন করতে পারবো না ক্যারাটোপ্লাস্টি, এটা আমাদের একটু জানা উচিত। অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন আছে কিছু, যেমন ধরো HIV ইনফেকশন, হেপাটাইটিস, কনজেনিটাল রুবেলা, টিবি, সিফিলিস থাকা অবস্থায়, বা ধরো CNS ইনফেকশন যেমন মাল্টিপল স্ক্লেরোসিস, র্যাবিস, তারপরে CJD সিনড্রোম মানে ডিজিজ, যেটাকে আমরা বলি ক্রুজফিল্ড জ্যাকব ডিজিজ, ঠিক আছে, এই ডিজিজও করতে পারবো না আমি। এবং হেমাটোলজিক্যাল যে ম্যালিগনেন্সি আছে, লিউকেমিয়া, লিম্ফোমা, এবং আননোন কজে যদি ডেথ হয়, তাহলে সেই পার্সেন্টার, ঠিক আছে, সেই পার্সেন্টের কর্নিয়া কিন্তু আমি নিতে পারবো না ফর ডোনার কর্নিয়া। মানে বিষয়টা এরকম, দেখো, মানে যে ডোনেট করতেছে, যে মানুষটা মরে গেছে, সেই মানুষটার কর্নিয়া, মানে সেই মানুষটা যদি HIV থেকে থাকে, হেপাটাইটিস থেকে থাকে, তাহলে এই জিনিসগুলো যদি ওই ডোনারের থাকে, তাহলে এই কর্নিয়াটা আমি ইউজ করতে পারবো না হোস্টের ক্ষেত্রে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর যদি পার্সেন্টার ওই যে মরে গেছে তার যদি ইন্টারকুলার কোনো আগে সার্জারি হয়ে থাকে বা ইন্টারকুলার টিউমার থেকে থাকে, তাহলে তারটাও আমি ইউজ না করাই ভালো। ওকে, এরপরে আসো যে আমরা কিভাবে কর্নিয়াটা সেপারেট করতে পারি ওই পার্সনটা থেকে, ডেড পার্সনটা থেকে। একটা হচ্ছে আমি হোল আইবলটা বের করে নিয়ে আসবো, অথবা আমি কর্নিও স্ক্লেরাল বাটনের ওই জায়গাটা থেকে কেটে নিয়ে আসবো, এবং কন্ট্রাইন্ডিকেশনের জন্য অ্যাসেস করতে হবে। এবং অবশ্যই আমি যার কর্নিয়াটা নিব তার কিন্তু তার কর্নিয়াতে যে এন্ডোথিলিয়াল সেল, সেটা একটা মিনিমাম লেভেল থাকতে হবে, 15 থেকে আমরা বলি 1500 থেকে 2000 সেল পার mm² থাকা উচিত। এটা আমরা স্পেকুলার মাইক্রোস্কোপির সহযোগিতায় দেখতে পারি। এবং আমরা স্টোরেজ কিভাবে করবো এই কর্নিয়াটা, আমরা বলি যে শর্ট টার্ম স্টোরেজ, যে আমরা শর্ট টার্ম স্টোরেজ করতে পারি, ইন্টারমিডিয়েট টার্ম এবং লং টার্ম। এবং সেক্ষেত্রে আমরা যদি শর্ট টার্ম স্টোরেজ করি, তাহলে আমরা একটা পার্টিকুলার টেম্পারেচার এখানে রাখতে হয়, -2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 দিন পর্যন্ত যদি স্টোরেজ করতে চাই, তাহলে ম্যাককেরি কাউফম্যান মিডিয়া নামে একটা মিডিয়া ইউজ করা যায়। তারপর ইন্টারমিডিয়েট টার্ম, অর্থাৎ 2 সপ্তাহ ধরে আমি স্টোরেজ করতে চাই, তাহলে কেসল, ডেক্সল, এবং এই দুইটা মিক্সচার হিসেবে একটা মিক্সচার আছে,
অপটিসল, তারপর অপটিসল জিএস, জিএস মানে জেন্টামাইসিন, এসিথ্রোমাইসিন, এগুলো এখানে ইউজ করা হয়। ঠিক আছে, এটা 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 এইগুলা ইউজ করে আমরা সংরক্ষণ করতে পারি। আর যদি আমরা অনেক দিন ধরে করতে চাই, তাহলে আমরা অর্গান কালচারের মধ্যে আমার 30 দিন ধরে ধরো প্রোটেক্ট করতে পারি। আর যদি ইনডিফিনিট পিরিয়ড, যেমন ধরো 1 ইয়ারের জন্য আমি প্রোটেক্ট করতে চাচ্ছি, তাহলে ক্রায়ো প্রিজার্ভেশন করতে পারি। বাট এতদিন ধরে আসলে না রাখাই ভালো, এবং যত দ্রুত সম্ভব আমার 2 সপ্তাহের মধ্যেই এটা ইউজ করতে হবে। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট কথা। ওকে, এরপরে আসো যে যখন আমরা ক্রায়ো প্রিজার্ভেশন ইউজ করতেছি অনেক লং টার্ম এর জন্য, তখন আমার টেম্পারেচার -190°C বা এরকম একটা ঠান্ডা আবহাওয়া এখানে ক্রিয়েট করা লাগে। আচ্ছা, এবং স্টাফিলোককাস এপিডার্মিস, এটা ক্যারোটোপ্লাস্টি পরে মোস্ট কমন অর্গানিজম, যেটা আসলে ইনজুরি করতে পারে। আর মোস্ট কমন লিড কমপ্লিকেশন অ্যাস্টিগম্যাটিকাম, এটা আমরা বলে আসছি। ওকে ফাইন, ক্যারাটোকোনাস নিয়ে আমরা অলরেডি কথা বলছি। এক্ষেত্রে পেশেন্ট কি কমপ্লেন করবে? ক্যারাটোকোনাস এই যে এরকম দেখছে, এরকম বাউইং হয়ে গেছে সামনের দিকে, এবং এটাতে পেশেন্টের ভিশন কমে গেছে একটু, এবং তার ফ্রিকোয়েন্টলি গ্লাস চেঞ্জ করা লাগে, অনেক বেশি গ্লাস চেঞ্জ করা লাগে, কারণ তার মায়োপিক এস্টিগম্যাটিজম নিয়ে প্রেজেন্ট করবে সে, এবং অনেক বেশি এস্টিগম্যাটিজম থাকে। আচ্ছা, ইউনি অকুলার ডিপ্লোপিয়া থাকতে পারে, যে সে এক চোখে, যেই চোখে ধরো অ্যাফেক্টেড, ওই চোখে হচ্ছে ক্যারাটোকোনাস আছে, এরকম একটা বিষয়। মানে সরি, ওই চোখে সে একটা জিনিসকে দুইটা জিনিস দেখে। এখানে মুনসন সাইন নামে একটা সাইন থাকে, আগেই বলেছি যে মুনসন সাইন, আর নিচের দিকে তাকালে লোয়ার আইলিড এরকম একটা সাইন থাকতে পারে। এবং আমরা বলি যে আয়রন ডিপোজিশনও হইতে পারে চোখে, যেটাকে আমরা ফ্লেইচার রিং বলি, হ্যাঁ, এই ক্ষেত্রে ক্যারাটোকোনাসের ক্ষেত্রে। এবং অয়েল ড্রপলেট একটা এফেক্ট এখানে আমরা পাইতে পারি। তারপরে ভক টেস্ট্রি নামে এরকম কিছু এস্ট্রিও পাওয়া যেতে পারে, কিছু দাগ দাগ। সিজার রিফ্লেক্স আমরা দেখি রেটিনোস্কোপিতে। এবং এখানে ইনভেস্টিগেশন অফ চয়েস কি বলতো? কর্নিয়াল টোপোগ্রাফি, এটাতে ইরেগুলার অ্যাস্টিগম্যাটিজম দেখা যায়, এটা ইনভেস্টিগেশন অফ চয়েস। ওকে, আচ্ছা, কিছু কন্ডিশন আছে যেখানে নার্ভ থিকেনিং হইতে পারে, এগুলো আমরা হচ্ছে মেডিসিন বা বিভিন্ন সাবজেক্টে পড়েছি। লেপ্রোসিতে নার্ভ থিকেনিং হয়, নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 1 নার্ভ থিকেনিং হয়, তারপরে একান্থোমিবার অ্যাটাকে নার্ভ থিকেনিং হইতে পারে, ওল্ড এজ এমনিতেও নার্ভ থিকেনিং হইতে পারে, কোগান সিনড্রোম যেটাতে ইন্টারস্টিশিয়াল ক্যারাটাইটিস এবং ডিপনেস থাকে, ওইটাতেও নার্ভ থিকেনিং হইতে পারে, নার্ভগুলো থিকেন হয়ে যায়, মোটা হয়ে যায়। ক্যারাটোকোনাস যাদের থাকে তাদের সাথে আরও বেশ কিছু ডিজিজ থাকতে পারে। এক তো হচ্ছে যে ভার্নাল ক্যারাটোকনজাংটিভাইটিস, ব্লু স্কুলেরা, বা অস্ট্রিওজেনিসিস ইমপারফেক্টা, ডাউন সিনড্রোম, এহলার ড্যানলর সিনড্রোম, এগুলো থাকতে পারে। এক্ষেত্রে পেশেন্টকে চশমা পরা এবং রিজিড কন্ট্যাক্ট লেন্স ইউজ, গ্যাস পারমিয়েবল আর কি, রিজিড গ্যাস পারমিয়েবল কন্ট্যাক্ট লেন্স, বা সফট করা যাবে না, সেমি সফট করা যেতে পারে ইউজ। এবং C3R কর্নিয়াল কোলাজেন ক্রস লিঙ্কেজ, এটা বেস্ট চয়েস। ওকে ফাইন, এবং ক্যারাটোপ্লাস্টি করা যাইতে পারে, এইগুলো আমরা একটু জানলাম। ওকে, এরপরে আসো, আমরা এখন মোটামুটিভাবে আলোচনা করে ফেলছি সবগুলো বিষয়। এরপরে আমরা একটু নোট দেখব, কিছু ক্লাস নোট। ওকে, দেখো, তার মানে কর্নিয়া। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস একটু দেখে আসি আমরা। ওকে, দেখো, আমরা এই যে কর্নিয়ার ট্রান্সপারেন্সি, কর্নিয়া আমরা যে ট্রান্সপারেন্ট থাকি, এটা কেন মেনটেন হয়? কারণ টিয়ার ফিল্ম একটা রোল প্লে করে। কারণ যদি আই অনেক বেশি ড্রাই থাকে, সেটা কর্নিয়ার ট্রান্সপারেন্সিকে এফেক্ট করতে পারে, এই জন্য ওইখানে একটু পানি পানি ভিজা ভিজা থাকতে পারে, টিয়ার ফিল্ম থাকে কর্নিয়ার বাইরে, সো এটা একটা ফ্যাক্টর। তা বাদ হচ্ছে এপিথেলিয়ামগুলোর রেগুলার অ্যারেঞ্জমেন্ট থাকে, ইরেগুলারলি অ্যারেঞ্জ থাকে না, কারণ এখানে আমরা জানি যে এখানে কি থাকে, গ্যাক থাকে, গ্লাইকোসামিনোগ্লাইকানস, ক্যারাটান সালফেট থাকে, কনড্রাইটন সালফেট থাকে, এবং এগুলার কারণে একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট থাকে। এবং কর্নিয়াতে অ্যাভাসকুলারিটি যে থাকে, এটা একটা কারণ। এবং এখানে ইন্টারকুলার প্রেশার, এটা কিন্তু আমরা বলি যে নর্মাল থাকে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং নন মাইলিনেটেড নার্ভ ফাইবার্স, এটা একটা ফ্যাক্টর। তার মানে এরকম কয়েকটা ফ্যাক্টর নাম বললাম, নন মাইলিনেটেড নার্ভ ফাইবার, এখানে যে নার্ভ ফাইবারগুলো থাকে সেগুলো নন মাইলিনেটেড থাকে, মাইলিনেশন থাকে না, সোয়ান সেল বা ওই জিনিসগুলো থাকে না, মাইলিনেশন থাকে না। এবং কিছু ইনভেস্টিগেশন যদি বলি আমাদের কর্নিয়া রিলেটেড, একটা তো ক্যারাটোমেট্রি, ক্যারাটোমেট্রি একটা ইনভেস্টিগেশন আমরা করতে পারি। তার বাদে জ্যাভাল স্কিওজ ক্যারাটোমিটার, এরকম বেশ কিছু ইনভেস্টিগেশনের মেথড কিন্তু এখানে আছে। কর্নিয়াল টোপোগ্রাফি, এটা কিসের জন্য আমরা করি? ক্যারাটোকোনাস।
কর্নিয়াল টোপোগ্রাফি, তাই এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপরে ক্যারাটোস্কোপি আছে। ওকে ফাইন, তাহলে ব্রিজ ইন দ্য কন্টিনিউটি অফ এপিথেলিয়াম এবং সাথে ইনফিলট্রেশন এবং নেক্রোসিস আছে, এটা কর্নিয়াল আলসার। ওকে, ক্যারাটাইটিস ইনফ্লামেশন অফ কর্নিয়া, এবং এটা আলসার ফর্মেশনের কারণেই দেখা যায় ক্যারাটাইটিস হয়, বা এখানে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টদেরও এটা হইতে পারে, স্পেশালি ফাঙ্গাল ক্যারাটাইটিস, যেটা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের বেশি হয়। পেশেন্ট পেইন, রেডনেস এগুলো নিয়ে তো প্রেজেন্ট করবেই। এবং রেডনেস টাইপ যদি বলি তাহলে এখানে কনজাংটিভাল কনজেশন হইতে পারে, এবং পাশাপাশি সিলিয়ারি কনজেশনও হইতে পারে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, কনজাংটিভাল যে কনজেশন এটা মেইনলি পাওয়া যাবে কনজাংটিভাইটিসে, ঠিক আছে। এবং যেটা আমাদের সিলিয়ারি কনজেশন এটা হচ্ছে সার্কামকর্নিয়াল কনজেশন, এবং এটা হচ্ছে ক্যারাটাইটিস, তারপরে গ্লুকোমা, ইউভেইটিস, এই সকল ক্ষেত্রে দেখা যায়। এটা আমাদের লিম্বাস এর প্যারালালি থাকে, এটা কনজাংটিভাইটিস টাইপের, এটা হচ্ছে সার্কামকর্নিয়াল। ওকে, এরপর আসো, এখানে পেশেন্ট ফটোফোবিয়া নিয়েও প্রেজেন্ট করতে পারে, লাইট টলারেট তেমন একটা করতে পারতেছে না, মানে এই কর্নিয়াল আলসারের পেশেন্ট। তারপরে আমরা ব্লেফারোস্পাজম মানে সিলিয়ারি স্পাজম থাকতে পারে, ফলে পেইন হইতে পারে, কিছু ডিসচার্জও হইতে পারে, ভিশন কিছুটা কম হইতে পারে। আর কর্নিয়াতে সুপারফিশিয়ালি কিছু ভাস্কুলারাইজেশনও পাওয়া যেতে পারে, যেটাকে আমরা বলি প্যানাস, ঠিক আছে। ওকে, তাহলে এই কয়েকটা কথা আমরা এখানে জানলাম। আমরা ব্যাকটেরিয়াল নিয়ে অনেক কথা জানছি, আমরা সবগুলো নিয়ে জানছি। এখন আমরা চলে যাবো হচ্ছে নোটসে, আমরা একটু নোট রিডিং করবো। হ্যাঁ, এখন কর্নিয়া, তাহলে কর্নিয়া ট্রান্সপারেন্সি কীভাবে মেনটেন হয়? একটা অ্যাভাস্কুলারিটি, তারপর ডিমাইলেটেড নার্ভ থাকে, ফলে মাইলিনেশনের জন্য যে অপাসিটি ডেভেলপ করবে তা হবে না। এস্ট্রোমাতে অল্প পরিমাণ সেল থাকে, এবং ইউনিফর্ম এস্ট্রোমাল অ্যারেঞ্জমেন্ট থাকে, এস্ট্রোমাগুলো ইউনিফর্মলি অ্যারেঞ্জ থাকে, কারণ এখানে ওই যে গ্যাক থাকে, গ্লাইকোসামিনোগ্লাইক্যান্স, কনড্রাইটন সালফেট ওইগুলো থাকে, এবং পিগমেন্ট সেল থাকে না, এখানে পিগমেন্ট সেল অ্যাবসেন্ট থাকে। তাহলে এই কয়েকটা কারণ আমরা বলবো যে কারণে এরা হচ্ছে ট্রান্সপারেন্ট থাকে। কিছু ফিজিওলজিক্যাল ফ্যাক্টর আছে, যেমন এন্ডোথেলিয়াল পাম্প সিস্টেম, এই এন্ডোথেলিয়াল পাম্প সিস্টেমটা সবসময় অ্যাক্টিভ থাকে, এটা একটা কারণ। অর্থাৎ যে সকল কন্ডিশন, এখানে একটা ইম্পর্টেন্ট কথা দেখো, ফিজিওলজিক্যাল ফ্যাক্টর মানে কি, যে সকল কন্ডিশন কর্নিয়াকে রিলেটিভ ডিহাইড্রেটেড স্টেটে রাখে, ফলে এরা কিন্তু আমাদের কি করবে, ট্রান্সপারেন্ট থাকবে। এবং এটা আমরা বলি যে এন্ডোথেলিয়াল পাম্প সিস্টেম, তারপরে টিয়ার ফিল্ম, তারপরে কন্টিনিউয়াস ইভাপোরেশন, এখান থেকে কন্টিনিউয়াসলি ইভাপোরেশন হচ্ছে, এবং এই কারণে কিন্তু এরা ট্রান্সপারেন্ট থাকতেছে। কারণ এখানে যদি পানি জমে থাকে, ইডিমা থাকে, হ্যাজি হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। এবং ময়েস্ট, ঠিক আছে, একটু ময়েস্টও কিন্তু থাকে এই টিয়ার ফিল্মের কারণে, ঠিক আছে। ওকে ফাইন, এরপর আসলে যে ফাংশন অফ কর্নিয়া, এরা ইন্টিগ্রিটি অফ আইবল এটা মেনটেনে হেল্প করে। কর্নিয়া না থাকলে সামনে মানে খোলা হয়ে যাবে, আইবল চুপসে যাবে, এবং থাইসিস বালবি এই কন্ডিশনটা হতে পারে, যেটাকে আমরা বলি একেবারে শিঙ্কেজ অফ আইবল, এটা একটা কন্ডিশন। আচ্ছা, এবং এরা রিফ্রাক্টিভ মিডিয়া হিসেবে কাজ করে, কারণ এই দুইটা আইবলের ইন্টিগ্রিটি মেনটেন করে এবং রিফ্রাক্টিভ মিডিয়া হিসেবে কাজ করে, এই দুটো ফাংশন বললেই হচ্ছে কর্নিয়ার ফাংশন। দেখো, অনেক সময় পরীক্ষায় জাস্ট জিজ্ঞেস করবে তুমি কর্নিয়ার ফাংশন কি, এটা কিন্তু বলতে পারতে হবে। কর্নিয়ার আলসার, ব্রিচ ইন দ্য কন্টিনিউটি অফ সারফেস এপিথেলিয়াম, এবং কর্নিয়াতে আলসার যদি হয় কর্নিয়ার এপিথেলিয়াম কন্টিনিউটি নষ্ট হয়ে যাবে। এটিওলজিক্যাল ফ্যাক্টর কি, ইনফেক্টিভ হতে পারে, নন ইনফেক্টিভ হতে পারে। ইনফেক্টিভের মধ্যে ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল, প্রোটোজোয়াল, একান্তমিবা, ক্যারাটাইটিস, এটা হচ্ছে প্রোটোজোয়াল। তারপরে নন ইনফেক্টিভের মধ্যে নিউরোলজিক্যাল বিভিন্ন কজ, যেমন বিলস পালসি থাকলে, ড্রাই আই সিনড্রোম থাকলে, বা নিউরো এপিলেপটিক ডিজিজ যদি কারো থাকে। বার্নের কারণে কিন্তু ল্যাক্রিমাল গ্ল্যান্ডের সিক্রেশন কমে যায়, এবং সেই কারণেও ক্যারাটাইটিস হইতে পারে। ফাঙ্গাল ভার্সেস ব্যাকটেরিয়াল কর্নিয়াল আলসার, এটা কীভাবে বুঝবো? কর্নিয়াল আলসারের সাইন সিম্পটমস কি? পেশেন্ট বলবে চোখে বাতাস লাগছে, এরকম একটা কমপ্লেন পেশেন্ট বলতে পারে, এবং চোখ ব্যথা করা, পেইন হওয়া, ফরেন বডি সেন্সেশন হওয়া, গ্লিটিনেস ফিল হওয়া, এবং পলক ফেলতে পারি না, পলক ফেললে মনে হয় চোখ খসখস করে, এরকম একটা কথা সে বলবে। ফটোফোবিয়া থাকতে পারে, কন্টিনিউয়াস ল্যাক্রিমেশন, চোখ দিয়ে পানি পড়তেছে, এবং কখনো কখনো ময়লা আসে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং চোখ লাল লাল হয়ে যেতে পারে, লিড সোয়েলিং হইতে পারে, সবসময় থাকে না, কখনো কখনো থাকতে পারে। সাইনে কি থাকবে? নেকেড এক্সামিনেশন যদি আমি করি, চোখের পাতা ফোলা, আইল্যাশগুলো কাছাকাছি চলে আসছে, ম্যাটেড হয়ে গেছে, ডিসচার্জের সাইন থাকতে পারে, চোখের কোনায় একটু ময়লা থাকতে পারে। এবং স্লিট ল্যাম্প এক্সামিনেশন বা মানে মাইক্রোস্কোপের নিচে এক্সামিনেশন করলে আমরা সিলিয়ারি টাইপ অফ কন্ডিশন পাবো, কন্যাক্টি বা টকটকে লাল, এবং হোয়াইট স্পট পাইতে পারি কর্নিয়াতে। অ্যান্টিরিয়র চেম্বারের নিচে পুজ জমে আছে, হাইপোপিয়ন পাইতে পারি, কেমোসিস পাইতে পারি, এটা আমরা পাইতে পারি। তারপরে আসো যে হচ্ছে আইরাইটিস থাকতে পারে, আইরিশ ইনফ্লামেশন, আইরিশের ব্রাউন রেগুলার রিয়াক্টিভ টু লাইট, সেগুলো লস হইতে পারে, এবং পিপলটা ইরেগুলার হইতে পারে। হোয়াইটিশ স্পটের ক্যারেক্টারের উপর ডিপেন্ড করবে এটা ফাঙ্গাল নাকি ব্যাকটেরিয়াল অর ভাইরাল। আচ্ছা, এবং ভাইরাল কর্নিয়াল আলসার সারা বছরেই হয়, কিন্তু রেইনি সিজনে
রেনি সিজনের শেষে মানে শরৎকালে এরা কিন্তু ওয়েদার যখন একটু হট হিউমিড থাকে এ সময় বেশি হয়, কারণ এই টাইমে এনভায়রনমেন্টে অ্যাডিনো ভাইরাস এর স্প্রেডিং বেশি হয়। আচ্ছা, আমরা হিস্ট্রিতে ময়লা পানি, জমিতে কাজ করে, পানির ছিটা লাগে, পুকুরে গোসল করে, এরকম বিভিন্ন হিস্ট্রি আমরা পাইতে পারি। আমরা কর্নিয়াতে ছোট ছোট প্রচুর দানা দানা স্পট পাইতে পারি, এটা একটা বিষয়। এবং ফাঙ্গাল কর্নিয়াল আলসারে জিওগ্রাফিক প্যাটার্ন, তারপর হচ্ছে আমরা এখানে ইভার্টেড, স্যাটেলাইট অ্যাপিয়ারেন্স, এরকম বিভিন্ন অ্যাপিয়ারেন্স থাকতে পারে। মার্জিন ড্রাই টাইপের একটা আলসার থাকে আমরা জানি। এবং কর্নিয়াতে যে স্পট থাকবে তার মার্জিন ইরেগুলার থাকে, আমরা জানি ফেদারি থাকে। এবং বেসটা ড্রাই চিজি অ্যাপিয়ারেন্স থাকে, বেস থেকে ইলিভেটেড হয়ে থাকবে। আর এগুলা হলে এগুলা বাদে অন্যরকম হলে কিন্তু ব্যাকটেরিয়াল কর্নিয়াল আলসার আমরা ডায়াগনোসিস করতে পারি বা ভাইরাল ডায়াগনোসিস করতে পারি। এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে কিছু কনফার্মেশন মানে ইনভেস্টিগেশন করতে হবে। যেমন ধরো কর্নিয়াল আলসারের যে বেস আছে ওইটা মার্জিন থেকে আমরা স্ক্রেপিং টিস্যু নিয়ে সাথে সাথে আমরা কি করব, সাথে সাথে আমরা এটাকে এক্সামিনেশন করব। যদি পজিটিভ আসে তাহলে ফাঙ্গাল, আর নেগেটিভ আসলে নন ফাঙ্গাল। ঠিক আছে, মানে KOH, মানে এখান থেকে স্ক্রাপিংস নিয়ে আমরা KOH এর সাথে যে KOH এর মধ্যে দিব। যদি KOH এর মধ্যে দিয়ে আমরা দেখি যে আমাদের টেস্টটা পজিটিভ আসছে, মাইক্রোস্কোপের নিচে দেখবো যে ফাঙ্গাস আছে কিনা। যদি ফাঙ্গাস থাকে তাহলে ফাঙ্গাল, আর না থাকলে নন ফাঙ্গাল। পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা আমরা ইউজ করি, এটা তোমরা পড়ে আসছো কোথায়, মাইক্রোবায়োলজিতে। এবং টিস্যু নিয়ে আমরা কালচার সেন্সিটিভিটি করতে পারি, গ্রাফ স্টেইন করতে পারি ব্যাকটেরিয়ালের জন্য। ফাঙ্গাল কর্নিয়াল আলসারে কি একটা অকুলার ট্রমার হিস্ট্রি থাকবে, স্পেশালি ভেজিটেটিভ বা ভেজিটেবল ম্যাটার এগুলোর মাধ্যমে। এবং এগ্রিকালচার পিপলদের বেশি হয়, ফিলামেন্টাস ফাঙ্গাই কমনলি ইনভলভ, স্পেশালি অ্যাসপারজিলাস। এবং ট্রমার সাথে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন দেখা গেছে, ট্রমা হয়েছে তার 24 থেকে 48 ঘন্টার মধ্যে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন প্রকাশ পেয়ে গেছে। এবং ফাঙ্গাল কর্নিয়াল আলসার যারা ইমিউনো কম্প্রোমাইজ তাদের ক্ষেত্রেও হইতে পারে। আর কর্নিয়ার সেন্ট্রাল পার্টে মেইনলি আলসারটা সিচুয়েটেড থাকে, ফাঙ্গাল আলসার। আলসারের ফ্লোর একটু হোয়াইটিশ বা গ্রেইশ কালারের হইতে পারে এবং ড্রাই চিজি রাফ রেস থাকে, মার্জিন ইরেগুলার থাকে, ফেদারি টাইপের থাকে, এটা আমরা জানলাম। এবং আলসারের কোনো ভাস্কুলারাইজেশন থাকবে না, মার্জিন ইরেগুলার রেস থাকবে। এবং আশপাশ দিয়ে মানে যে আলসারটা হয়েছে আশপাশ দিয়ে বিভিন্ন স্যাটেলাইট টাইপের লেশন থাকতে পারে। এবং হাইপোপায়ন লার্জ থাকে, আলসারের তুলনায় হাইপোপায়নটা বেশ লার্জ থাকে। এবং হাইপোপায়ন যেটা থাকে সেটা অ্যাডহারেন্ট থাকে এন্ডোথেলিয়ামের সাথে আলসারেটেড এরিয়া, এবং এই জন্য এন্ডোথেলিয়াল প্লাক আকারে এটা আমরা বলি যে এন্ডোথেলিয়াল প্লাক। হ্যাঁ, এবং মানে আলসারেটেড এরিয়ার এন্ডোথেলিয়ামের সাথে অ্যাডহারেন্ট থাকে এবং এরা মুভমেন্টের সাথে নড়াচড়া করে না। এবং পেশেন্টের কিন্তু মানে সিমটমসের থেকে সাইন বেশি প্রমিনেন্ট থাকে, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আর একান্থমি বা ক্যারাটাইটিসে সিমটম বেশি থাকবে, সাইন কম থাকবে। এবং সিমটম রিলিফ করার জন্য আমরা আর্টিফিশিয়াল টিয়ার দিতে পারি আইকে ময়েস্ট রাখার জন্য, ফাংশন যাতে খসখস যাতে না করে। পেইন রিলিফের জন্য আমরা সাইক্লোপ্লেজিক অ্যাট্রোপিন দিতে পারি, এটা আমরা সাইনিকিয়া ফর্মেশনকেও প্রিভেন্ট করতে পারে। আইআইটিসের জন্য সাইক্লোপ্লেজিয়া হয়, পেইন হয়, এটা আমরা জানি। ডেফিনিটিভ ট্রিটমেন্ট ব্যাকটেরিয়াল আলসার হলে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব, ফাঙ্গাল হলে অ্যান্টিবায়োটিক সাথে অ্যান্টিফাঙ্গাল দিব। এবং কারণ ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি থাকে, ভাইরাল হলে অ্যান্টিভাইরাল দিব, সাইক্লোভির। এবং সাইক্লোপ্লেজিকতে যদি পেইন রিলিফ না হয় তাহলে এনএসআইড দিব, কিন্তু ম্যান্ডেটরি না। সিপ্রোফ্লক্সাসিন এটা দিতে পারি মানে ওরাল রুটে। আর হচ্ছে ফাঙ্গাল আলসার হইলে কিটোকোনাজলও আমরা দিতে পারি ওরাল রুটে ইন কেস অফ ফাঙ্গাল আলসার। মূলত কর্নিয়ার ক্ষেত্রে ওরাল মেডিকেশনের রোল তেমন একটা নাই, কারণ হচ্ছে আমরা বলি যে সিক্রেশনের মাধ্যমে ড্রাগ আসতে পারে, তাই দেওয়া যেতে পারে। মূলত কর্নিয়ার ক্ষেত্রে আমরা ওরাল মেডিকেশনের তেমন একটা রোল নাই আর কি। ঠিক আছে, এই কথাটা জাস্ট একটু মাথায় রাখবো, আমরা টপিক্যাল দেওয়ার ট্রাই করবো। আর কর্নিয়াল আলসার হাইপোকন যদি থাকে তাহলে সেক্ষেত্রে মক্সিফ্লোক্সাসিন ড্রপ দিতে পারি, জেন্টামাইসিন দিতে পারি। এবং ফর্টিফাইড করা হয়, নিজের ইচ্ছা মতো ডোজ ফিক্স করা হয়, বা আমরা সেফটাজিডিম এই ড্রাগটা ইউজ করতে পারি, সেফালোস্পোরিন। এবং নির্দিষ্ট অনুপাতে নিজ হাতে এই ফর্টিফাইড আই ড্রপ বানাতে হবে, মানে নিজের মতো করে, যে যত পার্সেন্ট লাগবে, ধরো 5% লাগবে, 1.3% লাগবে, এগুলো নিজের হাতে বানাইতে হবে। এরপর যদি ইনফেকশন সাবসাইড না করে তাহলে সাবকনজাংটিভাল ইনজেকশন দিতে হবে, মানে সাবকনজাংটিভাল পিছনে ইনজেকশন আকারে দিতে হবে যাতে ভালো কাজ করে, অ্যান্টিবায়োটিক ইনজেকশন, ইউজুয়ালি জেন্টামাইসিন। অনেক সময় অ্যান্টিওর চেম্বারে দেওয়া যেতে পারে, যেমন সেফটাজিডিম যেটা, এটা এই ড্রাগগুলো। তারপরে হচ্ছে কমপ্লিকেশন অফ কর্নিয়াল আলসার কি, পারফোরেশন হতে পারে কর্নিয়ার। এবং এর ফলে আমরা বলি যে এটা কিভাবে ট্রিট করা হয়, কনজাংটিভাল হুডিং দিয়ে ঠিক করব।
এরপর ফ্রিকশন বন্ধ করতে আমরা দুইটা চোখের পাতা বন্ধ করে দিব, একে বলে টার্সোরেফি। তো টার্সোরেফি বলি এটাকে আমরা, দুইটা চোখের পাতা কিন্তু একেবারে বন্ধ করে দিছি। কর্নিয়াল কর্নিয়াল আলসার যেটা, এরা আরো স্প্রেড করে ভিতর দিকে যেতে যেতে পারে এবং ফলে এন্ডোপথ্যালমাইটিস করতে পারে, যে ইনফ্লামেশন অফ হোল আইবল এক্সেপ্ট আউটার কোট অর স্ক্লেরা, এটাকে বলি মানে স্ক্লেরা বা আউটার কোট, এটা ইনফ্লামেশন বাদে ভিতরের সবগুলা হোল আইবলকে ইনফ্লামেশন করে ফেলছে, এন্ডোপথ্যালমাইটিস। আরো স্প্রেড হলে একেবারে প্যানঅপথ্যালমাইটিস। এটাতে হোল আইবল তো করছেই, এক্ষেত্রে স্ক্লেরা ইনভলভ হবে, স্ক্লেরা যখন ইনভলভ হয় সেটাকে প্যানঅপথ্যালমাইটিস আমরা বলি। এবং পেনফুল ব্লাইন্ড আই, মানে চোখ, এক্ষেত্রে আমরা পেইনফুল ব্লাইন্ড আই করলে এক্ষেত্রে আমরা চোখ তুলে ফেলি, ইনিউক্লিয়েশন করে ফেলি বা ইভিসারেশন করা যেতে পারে। এগুলা কি জিনিস সেগুলো আমরা পড়ে আসছি, ইভিসারেশন, ইনিউক্লিয়েশন। ইভিসারেশন আমরা এন্ডোপথ্যালমাইটিসে করি, এখানে স্কেলেরা ইভিসারেশনে কি করে, ইনিউক্লিয়েশনে কি করে, এই জিনিসগুলো আমি আগে বলে আসছি। আচ্ছা, এরপর আসা যাক যে কর্নিয়াল আলসার। কর্নিয়াল আলসার হিল হওয়ার পর কিন্তু ওখানে স্কার ফর্মেশন হইতে পারে, কর্নিয়া সাদা দেখাবে, ভিশন ঠিক থাকবে না, এক্ষেত্রে ক্যারোটোপ্লাস্টি করা হয়। ঠিক আছে, আর ক্যারোটোপ্লাস্টি কর্নিয়াল আলসারেশনের ক্ষেত্রে আমরা বলি যে একটা আছে থেরাপিউটিক ক্যারোটোপ্লাস্টি। থেরাপিউটিক ক্যারোটোপ্লাস্টি মানে হচ্ছে ট্রিটমেন্ট দিয়ে কোনোভাবেই কর্নিয়াকে ইনফেকশন মুক্ত করতে পারছি না, ট্রিটমেন্ট দিলে স্বাভাবিক হচ্ছে, ট্রিটমেন্ট বন্ধ করলে আবার স্প্রেড হচ্ছে, তো সেক্ষেত্রে আমি করতে পারি। অপটিক্যাল ক্যারোটোপ্লাস্টি আছে, যে স্ক্যার হয়ে কর্নিয়া সাদা হয়ে গেছে, ভিশন কমে গেছে এবং ভিশন রিট্রিভ করার জন্য আমরা এটা করছি, এটা হইতে পারে। তো একটা ধরো ফার্মার গত 3 দিন আগে মাঠে কাজ করতে গিয়ে বাতাসে ধানের বাড়ি লেগেছে এবং তারপর থেকে চোখ ব্যথা, চোখে কম দেখে, রোদে যেতে পারে না, মাঝে মধ্যে ময়লাও হয়। ডায়াগনোসিস ফাঙ্গাল কর্নিয়াল আলসার, এটা আমরা জানি, কারণ এগ্রিকালচারাল ট্রমা থেকে 95% ক্ষেত্রে ফাঙ্গাল কর্নিয়াল আলসার হবে, হঠাৎ করে ময়লা পড়লে। অন্য যে কোনো সিনারিও ব্যাকটেরিয়াল কর্নিয়াল আলসার, বাট ফার্মার, এগ্রিকালচার এই জিনিসগুলো মানে কিসের সাথে, ফাঙ্গালের সাথে অ্যাসোসিয়েটেড। এবং কখনোই অ্যাস্ট্রয়েড আমরা বলবো না, অ্যাস্ট্রয়েড কন্ট্রাইন্ডিকেটেড, এটা আমরা মনে রাখবো কর্নিয়াল আলসার, এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবং চোখে যদি ফরেন বডি পড়ে তাহলে আমরা কি করব, আমরা স্টেরিলাইজ করব, টপিক্যাল অ্যানেস্থেসিয়া দিব এবং ইরিগেশন বাই নর্মাল স্লাইন করব যদি লুজ হয়। আর ইম্প্যাক্টেড হইলে কর্নিয়াতে নিডেল ইউজ করতে পারি, কনজাংটিভাতে ফোর্সেস দিয়ে। হ্যাঁ, কর্নিয়াতে নিডেল আর কনজাংটিভাতে ফোর্সেস দিয়ে আমরা এটাকে বের করতে পারি। সো আমরা ধরো যদি চোখের মধ্যে কোনো ফরেন বডি যায় তাহলে ফার্স্টে টপিক্যাল অ্যানেস্থেসিয়া দিয়ে মানে স্টেরিলাইজ করে টপিক্যাল অ্যানেস্থেসিয়া দিয়ে আমি হচ্ছে ইরিগেশন করবো নর্মাল স্লাইন দিয়ে, যদি লুজ হয় চলে যাবে, বাট ইম্প্যাক্টেড থাকলে কর্নিয়াতে নিডেল দিয়ে কনজাংটিভাতে ফোর্সেস দিয়ে আমরা এটা বের করার ট্রাই করতে পারি। ঠিক আছে, কর্নিয়াল ডিস্ট্রফি একটা টার্ম আছে। তারপরে আমরা ডিস্ট্রফি মানে কি, নর্মাল অ্যানাটমি এর ডিসওরিয়েন্টেশন হয়েছে, নর্মাল অ্যানাটমিতে ডিসওরিয়েন্টেশন হয়েছে। সো এটা আমরা জানলাম। এটা ধরো মানে অ্যাবনর্মাল অ্যানাটমি হয়েছে, কিছু ডিপোজিশন হয়তো ওইখানে হয়েছে, এটা কনজেনিটাল বা হেরিডিটারি হইতে পারে, ইউজুয়ালি বাইল্যাটারাল হয়, বাট কর্নিয়াল আলসার ইউনিল্যাটারাল হয় অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ইউনিল্যাটারাল হইতে পারে, এবং এটা ফার্স্ট সেকেন্ড থার্ড ডিকেট হইতে পারে। দেখতে সাদা সাদা ডট ডটের মতো মনে হয় এবং নন ভাস্কুলারাইজ থাকে ইউজুয়ালি। ওকে, এটা আমরা জানলাম। এবং নো সাইন্স অফ ইনফ্লামেশন, নর্মাল হোয়াইট আই থাকতে পারে, কনজাংটিভাল কনজেশন, সিলিয়ারি কনজেশন থাকে না, বাট কর্নিয়াল আলসারে থাকে কনজেশন, এটা আমরা জানলাম। কর্নিয়ার বোমান্স লেয়ার ব্যতীত সব লেয়ারে কিন্তু ডিস্ট্রফি হইতে পারে, এটা আমরা একটু জানলাম যে। এবং ডিস্ট্রফি কোথায় কোথায় হইতে পারে, এপিথেলিয়াল, স্ট্রোমাল, বেসমেন্ট মেমব্রেন ওখানে হইতে পারে, এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি হইতে পারে, এটা একটু জানলাম। এবং ডিস্ট্রফির বিভিন্ন টাইপ আছে, গ্রানুলার ডিস্ট্রফি, ম্যাকুলার ডিস্ট্রফি, তারপরে ল্যাটিস ডিস্ট্রফি, এবং এক্ষেত্রে ফটোফোবিয়া, তারপরে ফরেন বডি সেন্সেশন, ইরিটেশন, ওয়াটারিং অফ আই, এগুলো থাকতে পারে। ট্রিটমেন্টে আমরা গ্রিটিনেস হলে লুব্রিকেটিং এজেন্ট দিব, ফ্রিকশন কম হবে, ইরিটেশন কম হবে। এবং বেশি ওয়াটারিং হলে সেকেন্ডারি ইনফেকশন আছে কিনা খুঁজতে হবে, সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিব। ফটোফোবিয়া থাকলে আমরা একটা ডার্ক গ্লাস ইউজ করবো, গ্রিটিনেস হইলে আমরা কন্ট্যাক্ট লেন্স দিতে পারি, সারফেস যাতে স্মুথ হয়। আর আলটিমেট ট্রিটমেন্ট হচ্ছে ক্যারোটোপ্লাস্টি ডিস্ট্রফির ক্ষেত্রে। আর এন্ডোথেলিয়াল ডিস্ট্রফিতে শুধু এন্ডোথেলিয়াল লেয়ার চেঞ্জ করব, স্টোমাল ডিস্ট্রফিতে সেন্ট্রাল স্টোমাকে চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে আমরা ল্যাসিক করতে পারি। ওকে, কর্নিয়াল ডিস্ট্রফি একটা প্রোগ্রেসিভ ডিজিজ, এই জন্য আলটিমেট ট্রিটমেন্ট হলো ক্যারোটোপ্লাস্টি। এবং কর্নিয়া চেঞ্জ না করা হলে একসময় পেশেন্ট আইসে হারাবে, এবারে চোখে দেখবে না। আচ্ছা, এবং
একটেটিক ডিজেনারেশন একটা টার্ম আছে, এখানে কর্নিয়া অনেক বেশি থিন হয়ে যায় এবং বাল্জ করে বের হয়ে আসতে চায়। 3 রকমের আছে, ক্যারাটোকোনাস, তারপর হচ্ছে পেলুসিড মার্জিনাল ডিজেনারেশন, ক্যারাটোগ্লোবাস। ঠিক আছে, ক্যারাটোগ্লোবাস জিনিসটা কি, ক্যারাটোগ্লোবাসে পেশেন্টের মানে ক্যারাটোকোনাস মানে তো একটু কোণ হয়ে আসছে, আর ক্যারাটোগ্লোবাস মানে একেবারে আরও বেশি মানে কনভেক্স হয়ে গেছে এবং আলটিমেটলি পুরাটা, এবং সেক্ষেত্রে মায়োপিয়া নিয়ে প্রেজেন্ট করবে, অ্যাস্টিগম্যাটিজম থাকবে না, মানে ইন্টার কর্নিয়া এটা মোর গ্লোবিউলার হয়ে যায় এরকম একটা বিষয়। আর পেলুসিড মার্জিনাল ডিজেনারেশন মানে হচ্ছে যে পেরিফেরালি এটা থিনিং হয় এবং ক্রিসেন্ট শেপ থাকে ইনফিরিয়রলি, এবং এদের হাই অ্যাস্টিগমেটিজম থাকে। সো পেলুসিড মার্জিনাল ডিজেনারেশন সব থেকে বেশি হাই অ্যাস্টিগমেটিজম থাকে, বাট ক্যারাটোকোনাস এটা বেশি ইম্পর্টেন্ট, আমরা এটা নিয়ে বেশি ওয়ারিড থাকি। ওকে, ক্যারাটো মিন্স কর্নিয়া, আর কোনাস মানে হচ্ছে কোন। তো কর্নিয়ার নর্মাল শেপ হলো ওভাল, ওভাল শেপটা কনিক্যাল হয়ে যায় এক্ষেত্রে ক্যারাটোকোনাসে। অনেক বেশি কোন হলে চোখের পাতা বন্ধ করতে পারে না, বন্ধ করতে পারলে মনে হয় চোখের পাতা বাইরে বের হয়ে রয়েছে। প্রোগ্রেসিভ একটা ডিজিজ, হেরিডিটারি অটোজোমাল ডমিনেন্ট আমরা বলি, এবং বায়োল্যাটারাল কন্ডিশন, দুই চোখেই হয় একসাথে সাধারণত। বয়স বাড়ার সাথে সাথে কর্নিয়ার থিকনেস কমতে থাকে, এবং একসময় স্ট্রোমা বলতে গেলে থাকে না, এবং স্ট্রোমার মধ্যে পানি জমে, কর্নিয়াল ইডিমা করতে পারে। কনিক্যাল শেপের কারণে মায়োপিক অ্যাস্টিগমেটিজম ডেভেলপ করে, ঘন ঘন পাওয়ার চেঞ্জ হয় এবং পেশেন্টের গ্লাস চেঞ্জ করা লাগে, হিউজ অ্যাস্টিগমেটিজম এখানে তৈরি হতে পারে। এবং এখানে আমরা কেন হয় আসলে, এক তো হেরিডিটারি, এবং আরেকটা হচ্ছে ভার্নাল ক্যারাটোকনজাংটিভাইটিস, যে পেশেন্টকে চোখে কন্টিনিউয়াসলি রাব করে এবং এই কারণে কর্নিয়ার শেপ চেঞ্জ হয়ে যায়, এবং আমরা রাব করি উপরের দিকে, ফলে কর্নিকাল শেপ হয়। যারা কন্টিনিউয়াস কন্ট্যাক্ট লেন্স ইউজ করে তাদের ইনফ্লামেশন হয়, এবং এই ইনফ্লামেশন হলে কর্নিয়ার শেপ কিন্তু চেঞ্জ হতে পারে। ট্রিটমেন্টে আমরা মায়োপিক অ্যাস্টিগমেটিজমের জন্য চশমা দিব, এবং ভিটামিন বি2 যেটা রিবোফ্লাভিন, এটা পেশেন্টকে সুপাইন পজিশনে করে চোখে ড্রপ দিই, লেজার লাইট দিয়ে রিবোফ্লাভিন স্টোমার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, এবং ফলে স্টোমা থিকেন্ড হয়ে যায় এবং কনিক্যাল শেপটা ওভাল হয় কিছুটা, এবং রিপিটেড এই কাজকে বলে কর্নিয়াল ক্রস লিঙ্কেজ, বা কর্নিয়াল আমরা বলি কোলাজেন ক্রস লিঙ্কেজ, কোলাজেন ক্রস লিঙ্কেজ, এটাকে আমরা C3R এই নামে রাখি। হ্যাঁ, রিবোফ্লাভিন যেহেতু আমরা ইউজ করতেছি, ভিটামিন বি2 যেটা, এটার সাথে আমরা 3টা C, কর্নিয়াল মানে কোলাজেন ক্রস লিঙ্কেজ, কর্নিয়াল কোলাজেন ক্রস লিঙ্কেজ। আচ্ছা, এবং এস রিলেটেড ডিজেনারেশনের মধ্যে আর্কাস সেনাইলিস আছে একটা, অনেক বয়স্ক মানুষের চোখে আমরা টর্চ ফেললে চোখের মনির চারপাশে সাদা দাগ দেখা যায়, এবং মনির চারপাশে লিম্বাসের কাছাকাছি লিপিড ডিপোজিশন হয় ডিউ টু এজিং প্রসেস, এবং ওই কারণে আমরা এরকম একটা, ধরো এই যে লিম্বাস এবং এর মাঝে এরকম একটা সেনাইলিস, আর্কাস সেনাইলিস পাইতে পারি। ওকে, এরপরে আসো যে আরেকটা আছে যে ক্যালসিয়াম ডিপোজিশন হয়, ব্যান্ড ক্যারাটোপ্যাথি আমরা বলি, ব্যান্ড ক্যারাটোপ্যাথি, এবং এক্ষেত্রে ক্যালসিয়াম ডিপোজিশন হয় বয়স্ক মানুষ যাদের চোখে কোনিক ইনফ্লামেটরি কন্ডিশন রয়েছে, যেমন রিকারেন্টিভাইটিস, কোনিক ড্রাই আই, অথবা ঘুমের সময় চোখ এক্সপোজ থাকে এবং আইলিডের ফিচার বরাবর ব্যান্ড বা বেল্টের মতো পড়ে বা স্পোর্ট পড়ে, যেটা এল্ডারলি এই যে বিভিন্ন কারণে কর্নিয়ার এক্সপোজ অংশতে ক্যালসিয়াম ডিপোজিশন হয়, এবং স্টোমাতে হইতে পারে, এবং ফলে ক্লিয়ারিটি নষ্ট হয়ে যায়। আচ্ছা, ক্যারাটোপ্লাস্টি নিয়ে কিছু কথা বলি। ডিজিজ কর্নিয়াকে চেঞ্জ করে হেলদি কর্নিয়া প্রতিস্থাপন করব, এবং পেনিট্রেটিং আছে আর পার্শিয়াল থিকনেস আছে। তো পার্শিয়াল থিকনেসকে ল্যামেলার, অ্যান্টিওর ল্যামেলার, সুপারফিশিয়াল ল্যামেলার, ডি ম্যাক, ডি স্যাক, এরকম বিভিন্ন নাম আছে, এগুলো আমরা জানি। এবং যদি অ্যান্ডোথিলিয়ামের সাথে ডেসিমেটস মেমব্রেন চেঞ্জ করা হয় তাহলে সেটাকে আমরা কি বলি, সেটা আমরা জানি। আর এপিথিলিয়ামকে চেঞ্জ করার দরকার হয় না, এমনিতেই ডিজেনারেশন হয়। আর শুধুমাত্র স্টোমাকে আলাদা চেঞ্জ করা যায় না, স্টোমাকে চেঞ্জ করতে হলে ফুল থিকনেস ক্যারাটোপ্লাস্টি আমার করতে হবে। হ্যাঁ, স্টোমার জন্য আলাদা কোনো মেথড নাই। ইন্ডিকেশন কি, অপটিক্যাল পারপাস, অর্থাৎ ভিট্রিয়াস বা রেটিনা লেন্স ঠিক আছে, শুধুমাত্র কর্নিয়াতে সমস্যা, এই ক্ষেত্রে করতে পারি। বা ফর আমরা বলি যে আমরা মেইনটেনেন্স করতে চাই আয়ের স্ট্রাকচারাল ইন্টিগ্রিটিকে, সেজন্য করতে পারি। থেরাপিউটিকের ক্ষেত্রে কর্নিয়া আলসার কোনোভাবেই ভালো হয় না, সেক্ষেত্রে আমরা করতে পারি। কসমেটিক পারপাসে করা যেতে পারে। আচ্ছা, এটা একটা বিষয়। ওকে, তারপর হচ্ছে কসমেটিক পারপাস বা কর্নিয়া ট্যাটুইং যদি থাকে, মানে কর্নিয়া ট্যাটুইং এর জন্য করতে পারে কেউ, যে সাদা কর্নিয়াকে কালো করতে, এটা একটা বিষয়। এবং ক্যারাটোপ্লাস্টি মূলত একটা গ্রাফট, রাইট? এই গ্রাফট কয় ধরনের, একটা তো আছে আইসোগ্রাফট, মানে অ্যালোগ্রাফট, আইসো বা আমরা বলি যে মানে আইসো বলতে একটা হচ্ছে অটোগ্রাফট, অটো মানে নিজের বডিটা নিজে, এটা হচ্ছে অটোগ্রাফ। বাট আইসোগ্রাফ মানে একটা টুইন বেবিদের মধ্যে গ্রাফট। অ্যালোগ্রাফ মানে হচ্ছে সেম স্পিসিসের মধ্যে, জেনোগ্রাফ মানে আদার স্পিসিসের মধ্যে, অটোগ্রাফ মানে নিজেরটা নিজে। ওকে, ক্যারাটোপ্লাস্টিতে কমপ্লিকেশন কি হতে পারে? আর্লি কমপ্লিকেশনের মধ্যে ক্যারাটোপ্লাস্টিক গ্রাফ রিজেকশন কম হয়,
কারণ হচ্ছে অ্যাভাসকুলারিটি থাকে, লিম্ফেটিক ড্রেনেজ থাকে না, এবং এখানে এইচএলই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হওয়ার চান্সও কম। আচ্ছা, এরপর আসো পারসিস্টেন্ট এপিথেলিয়াল ইনজুরি হইতে পারে, কর্নিয়াল ইডিমা হইতে পারে, সুচার এর কারণে ইরিটেশন ফিল হইতে পারে, উন্ড ওই জায়গায় কি হইতে পারে, ওই জায়গায় উন্ডের ওই জায়গায় ওই জায়গায় লিকিং হইতে পারে, বা অ্যান্টিরিয়র চেম্বারটা শ্যালো হয়ে যেতে পারে, জায়গা কমে যেতে পারে, আইরিশ কোলাপস করতে পারে, সেকেন্ডারি গ্লুকোমা ইনফেকশন এগুলো হইতে পারে। আর লেট কমপ্লিকেশন অ্যাস্টিগমেটিজম, এটা ফার্স্টে বলতে হবে, অ্যাস্টিগমেটিজম হইতে পারে। এবং আমরা বলি যে রেট্রোকর্নিয়াল মেমব্রেন ফর্মেশন, সেকেন্ডারি গ্লুকোমা, সিস্টেড ম্যাকুলার এডিমা এগুলো হইতে পারে। ওকে, তাহলে এই কয়েকটা কথা আমরা মোটামুটি জানলেই আমাদের সবকিছু কিন্তু ডিসকাশন হয়ে গেছে। আর তেমন কিছু এখানে বলার নাই। এখানে আমি হচ্ছে গাইড বুক নিয়ে আসছিলাম, গাইড বুকে যা আছে আমরা মোটামুটি সবকিছু আলোচনা করে ফেলছি। কর্নিয়ার ফাংশনটা একটু বলে যাই যে শেপ এবং স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি অফ আইবল মেনটেন করে, এরা রিফ্র্যাক্টিভ মেইন মিডিয়া হিসেবে কাজ করে, এরা +43 থেকে +45 ডায়াপ্টার্স রিফ্র্যাক্টিভ পাওয়ার থাকে, এবং প্লাস বলতে এদের কনভার্জিং পাওয়ারকে ইন্ডিকেট করতেছে, এরা আইকে বিভিন্ন ইনজুরি আর মাইক্রোঅর্গানিজম কেমিক্যাল ইউভিরে থেকে প্রোটেক্ট করে। কর্নিয়ার নিউট্রিশন কই থেকে পায়? অ্যাকোয়াস হিউমার, তারপর লিম্বাল যে ব্লাড ভেসেলস বা প্রিকর্নিয়াল পিয়ার ফিল্ম, এই সকল জায়গা থেকে প্রিকর্নিয়াল পিয়ার ফিল্ম এদের অক্সিজেন দেয়, পেরিফেরাল নারিশমেন্ট লিম্বাল ব্লাড ভেসেল থেকে পায়, আর মেইন সোর্স হচ্ছে অ্যাকোয়াস হিউমার থেকে পায়। এবং মেজর রিফ্রাক্টিং সারফেস অফ আই কিন্তু আমাদের কর্নিয়া, লেন্স না কিন্তু, হ্যাঁ, তো মেজর কিন্তু কর্নিয়া। কেন ট্রান্সপারেন্ট থাকে এটা আমাদের একটু জানতে হবে, যে কিছু অ্যানাটমিক্যাল ফ্যাক্টর আছে, কিছু ফিজিওলজিক্যাল ফ্যাক্টর আছে। অ্যানাটমিক্যালের মধ্যে যে পিগমেন্ট কোনো সেল থাকে না, কোলাজেন ফাইবারগুলো রেগুলারলি অ্যারেঞ্জ থাকে, স্ট্রোমাল সেল থাকে না, পসিটি থাকে, তারপরে হচ্ছে নন ক্যাটিনাইজ এপিথেলিয়াম স্মুথ থাকে, ডিমাইলেটেড নার্ভ ফাইবার থাকে, স্মুথ টিয়ার ফিল্ম থাকে। আর ফিজিওলজিক্যালের মধ্যে যে ডিহাইড্রেশন থাকে, রিলেটিভ ডিহাইড্রেশন অফ স্ট্রোমা, যেটা এন্ডোথেলিয়াম দ্বারা মেনটেন হয়, এবং ইন্টারকুলার প্রেশার নর্মাল থাকে। কর্নিয়াল ডিজিজের মধ্যে ক্যারাটাইটিস, কর্নিয়াল ডিজেনারেশন, ডিস্ট্রফিস এবং ক্যারাটোকোনাস, কর্নিয়াল ইডিমা, কর্নিয়াল অপাসিটি, এরকম বেশ কিছু টার্ম আছে। তো এরকম বেশ কিছু বিষয় এখানে আমরা একটু দেখে নিব। মোটামুটি যতটুকু আলোচনা করছি এতটুকু জানলেই হয়েছে। আমি নোটটা হচ্ছে দিয়ে দিব। ফটোফোবিয়ার কি কি কারণ আছে দেখো, কর্নিয়াল অ্যাব্রেশন, তারপর হচ্ছে অ্যাকিউট কনজাংটিভাইটিস, ক্যারাটাইটিস, সেন্ট্রোউভাইটিস, ডাইলেটেড পিপল, এগুলোর কারণে ফটোফোবিয়া হইতে পারে। আর কর্নিয়াল অপাসিটি হয় কি কি কারণে? ট্রমা, তারপর যে হিল ক্যারাটাইটিস আর আলসার, মানে ক্যারাটাইটিস বা আলসার হয়েছিল সেটা হিল হয়ে গেছে, ফলে একটা অপাসিটি রেখে গেছে স্ক্যানিং এর কারণে। কনজেনিটাল কারণে হইতে পারে, ডিজেনারেশন ডিস্ট্রফির কারণে অপাসিটি হইতে পারে। ওকে, কর্নিয়াল আলসার এখানে যা যা আছে সব কিছু আমি দিয়ে দিব নোটটা, হ্যাঁ। সো হাইপোপিয়াম কর্নিয়াল আলসার কোনটা? ওই যে সার্পিজিনিয়াস ম্যানারে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি দ্বারা যেটা হয়, নিউমোকক্কাস দ্বারা যেটা হয়, সেটা অ্যাকচুয়ালি হাইপোপিয়ান কর্নিয়াল আলসার। ডেসিমেটোসিল নামে একটা টার্ম আছে। সেক্ষেত্রে ডেসিমেটস মেমব্রেন অ্যান্টিরিয়রলি যত লেয়ার আছে সবগুলো ডিস্ট্রয়েড হয়ে যায়, এবং ডেসিমেটস মেমব্রেনটা ইন্টারকুলার প্রেসার উইস্টার্ন না করে বাইরে বের হয়ে আসে, বালজ আউট হয়ে আসে বাইরে। ওকে, হাইপোপিয়ন, এটার কি কি কারণ আছে? হাইপোপিয়ন কর্নিয়াল আলসারের কারণে হতে পারে এন্ডোপথ্যালমাইটিস, প্যানঅপথ্যালমাইটিস এবং সিভিয়ার অ্যান্টেরোবাইটিসে হাইপোপিয়ন হতে পারে। এবং হাইপোপিয়ান কর্নিয়াল আলসার কাদের হয়? যারা ওল্ড ডিবিলেটেড পেশেন্টস, অ্যালকোহলিক যারা, বা নিউমোকক্কাস যারা মেইনলি হয়, কোনিক ড্যাক্রোসিস্টাইটিসের কারণে হইতে পারে। কিছু কিছু ক্ষেত্রে সিউডো হাইপোপিয়নও আমরা পাইতে পারি, সেই কারণগুলো এখানে লেখা আছে। ওকে ফাইন। এরপরে আসো যে অ্যান্টিরিয়র চেম্বার প্যারাসিন্থেসিস, এটা কখন করা হয়? যখন হাইপোপিয়ন ম্যাসিভ হয়, অনেক বেশি হয়, সো অ্যান্টিরিয়র চেম্বার থেকে আমি পাস বের করে আনতে চাই, তো সেক্ষেত্রে প্যারাসিন্থেসিস বলা হয়। ওকে, ফাঙ্গাল কর্নিয়াল আলসার আমরা সব কিছু আলোচনা করছি। আসলে লেকচারটা অনেক বড় হয়ে যাবে, তাই এইগুলো আমি আলোচনা করতেছি না, বাট এই জিনিসগুলো এখানে যেহেতু আছে